আসসালামু আলাইকুম। এদিকে থেকেই সালাম দিলাম। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে এসএসসি কেমিস্ট্রির কিছু ম্যাথ নিয়ে বা এসএসসি কেমিস্ট্রির কিছু টপিকস নিয়ে কথা বলবো পাঁচ পেপারের। এবং এই ব্যাপারগুলো আমরা শুধুমাত্র এই প্রশ্নগুলো যে বোঝাবো এমন না, সব কিছু ডিটেলসে এই অধ্যায়টাকেই প্রত্যেকটা অধ্যায় যে অধ্যায়টা ধরবো সেই অধ্যায়ের ওই টপিক্সটাকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি সবাই বুঝতে পারতেছে এবং সবাই সব কিছু দেখতে পাইতেছো। তো আমাকে একটু জানাও যে সব কিছু ক্লিয়ার কিনা, তো তারপরে আমি ক্লাসটা শুরু করে দিব। ওকে, তাহলে আর সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও, যারা যারা আছো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও। ভাই এটা পড়িস না। সব কি 2 নম্বর হয়ে গেল নাকি? ট্যাপ হতে 2 নম্বর হয়ে গেছে কি রে ভাই? আচ্ছা, একটু খেয়াল করি আমরা। তো আমরা দেখি ট্যাপ লাগে না, বুঝছেন? এই অবস্থা। আচ্ছা, ক্লাসটাকে সবাই আগে শেয়ার করে দাও, তারপর আমরা আসলে শুধুমাত্র আমি আগেই বলতেছি যে এইটাই যে বুঝবে এমন না, আমরা এটার সাথে সাথে আরও কিছু বুঝবো। হ্যাঁ, শিহাব খান, আয়শা, তারপর সিয়াম, শিহাব, মাইম খান শিহাব, সাকিব খান সিয়াম, নাইমুর রহমান ওয়ালাইকুম সালাম, হ্যাঁ শিহাব ওয়ালাইকুম সালাম, হ্যাঁ তিথি ঘোষ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমরা একটু যারা আছো ক্লাসটাকে আগে শেয়ার করে দাও, তাহলে হয়তো সবাই একটু দেখতে পাবে এবং ক্লাসে সবাই জয়েন করতে পারবে আর কি। তো হ্যাঁ, মোহাম্মদ তারেক খান দুর্জয় আমার টিচার, বড় ভাই, সেও জয়েন করছে। আমার শ্রদ্ধা বড় ভাই হ্যাঁ তানিয়া ওয়ালাইকুম সালাম, ভাইয়া করছে শেয়ার। হ্যাঁ, নাইমুর রহমান হ্যাঁ শেয়ার করছে, শিহাব শেয়ার করছে, হ্যাঁ মিথিলা, মিথিলা না সরি মারজানা, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, হ্যাঁ সুমাইয়া ইসলাম ওয়ালাইকুম সালাম। আমি আরেকটু অপেক্ষা করব, আমি আর অল্প একটু অপেক্ষা করবো যে সবাই শেয়ারটা করে দাও, সবাই শেয়ারটা করে দাও, সবাই সবাই শেয়ারটা করে দিলে হয়তোবা আমাদের ভালো হবে আর কি, সবাই বুঝতে পারবে বা সবাই সবার টাইম লাইনে শেয়ার করার চেষ্টা করো আর কি। সবাই সবার টাইম লাইনে শেয়ার করতে পারলে ব্যাপারটা একটু বেটার হয়। আমরা আর 2-1 মিনিট অপেক্ষা করব। ওকে, টাইমলাইন ডান, হ্যাঁ ঠিক আছে, শেয়ার ডান। মিম মিম শেয়ার করছে, হ্যাঁ ঠিক আছে। পঙ্কজ, ওকে, এখনো মাত্র 14 জন, এখনো মাত্র 14 জন আছে। ওকে, ঠিক আছে। আমি হ্যাঁ ঋত্বিকা শ্রাবণী ওয়ালাইকুম সালাম, হ্যাঁ সাইমন ওয়ালাইকুম সালাম, সাজাদ খান নবী হ্যাঁ প্রেজেন্ট, ঠিক আছে আসেন, অনুমতি দেওয়া হলো আসার, ঠিক আছে। ওকে ইনশাল্লাহ আমরা হ্যাঁ সাইমন হ্যাঁ ভালো আছি, সবাই ভালো আছে তো? ওকে, ফাতেমা আক্তার। আচ্ছা, তো আমরা একটু ক্লাসটাতে চলে আসি। সবাই ইনশাল্লাহ আশা করি সবাই জয়েন করে ফেলছে। তো আমরা, আমিও শেয়ার করছি, হ্যাঁ সুমাইয়া ইসলাম শেয়ার করছি। তো এখনও শেয়ারের অবস্থা আছে, কিন্তু শেয়ারটা একটু সবাই নিজের টাইম লাইনে করে দেবে। হ্যাঁ ঠিক আছে, গুড। মিথিলা টাইম লাইনে শেয়ার করছে, ওকে। তাহলে আমরা একটু এখানে পড়াতে চলে আসি। খেয়াল করো, আমরা যদি এইরকম, এটা কিন্তু 4th চ্যাপ্টারের অঙ্কটা, এরকম যদি অঙ্কগুলো দেখি তাহলে আমরা কি করব, ঠিক আছে? এখন আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ চিনা হলো
যে আমার এখানে কি তীব্র অ্যাসিড আছে নাকি দুর্বল অ্যাসিড আছে। তো যদি খেয়াল করি আমরা এই ব্যাপারটা যে তীব্র অ্যাসিড আছে নাকি একটু দুর্বল অ্যাসিড আছে, এটার উপরে কিন্তু আমাদের অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, সবাই আশা করি চিনো যে তীব্র অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। একটু দেখো। ওকে, ভাবছিলাম আজকে এক্সাম হয়ে যাবে কিন্তু ওকে ঠিক আছে। ওকে, মাসুক খান আমার বন্ধু, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা সবাই আশা করি সুন্দরভাবে শেয়ার করে দিবা, সবাই থাকবা শেষ পর্যন্ত। একটু খেয়াল করো, আমাদের প্রথমে দেখতে হবে যে এই যে অ্যাসিড আর ক্ষার আছে এটা কি তীব্র অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড। একটু খেয়াল করো, আমাদের এসএসসি এইচএসসি যে সিলেবাস এইটাতে অ্যাসিড গুলা আমরা জানি HCOOH, এটা নাম হলো বলতো ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, CH3 COOH ইথানোয়িক অ্যাসিড, বা বড় জোর আসতে পারে CH3 CH2 COOH প্রোপানোয়িক অ্যাসিড। খেয়াল রাখবা এইসব অ্যাসিডগুলো হলো দুর্বল অ্যাসিড। কোন অ্যাসিড? দুর্বল অ্যাসিড। আর আমাদের একেবারে একটা ক্ষার সবসময় আসে দুর্বল ক্ষার, সেটা হলো কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল ক্ষার। আমরা জানি যদি বলি H2SO4 HCl এই সবগুলোকে বলতো তীব্র অ্যাসিড। আর যদি বলি পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলো বলতো তীব্র ক্ষার। তো আমরা আশা করি এই ব্যাপারটা বুঝে গেছি যে কোনটা তীব্র অ্যাসিড কোনটা দুর্বল অ্যাসিড। আমাদের এইচএসসি সিলেবাসে, আবারও বলি এইচএসসি সিলেবাসে এটার নাম হলো বলতো মিথানোয়িক অ্যাসিড, এটার নাম ইথানোয়িক অ্যাসিড, এটার নাম প্রোপানোয়িক অ্যাসিড, আর এটার নাম হলো কি বলতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো কি দুর্বল ক্ষার। এই তিনটা দুর্বল ক্ষার থাকে আর অ্যাসিড থাকে, আর একটা দুর্বল ক্ষারই থাকে অলওয়েজ, খেয়াল রাখবা। এইবার একটু খেয়াল করি আমাদের প্রশ্নের দিকে যদি তাকাই, আমরা জানি পিএইচ নির্ণয়ের তিনটা পদ্ধতি আছে। তো একটা পদ্ধতি হলো কি বলতো সিম্পল, যে তীব্র অ্যাসিড থাকে, ধরো এরকম কিছু অ্যাসিড যদি থাকে, ধরো এটা থাকবে ধরো H2SO4 HCl, এরকম অ্যাসিড থাকলে এই অ্যাসিডগুলো আমরা জানি কেন তীব্র, কারণ এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তাই এদেরকে বলা হয় তীব্র অ্যাসিড। আর এরা এরা হলে বলতো তীব্র ক্ষার, এরাও জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে কি বিয়োজিত হয়। জান্নাত নাইম জুই, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ওকে, তাহলে আমরা যদি দেখার চেষ্টা করি এইটার গড়মাত্রা যদি নির্ণয় করি, ধরো দেওয়া আছে এর গড়মাত্রা 0.1, তাহলে আমরা জানি এই গড়মাত্রাটাই সে বিয়োজিত করবে। এই জন্য এগুলার গড়মাত্রা ডিরেক্ট আমরা বের করে ফেলতে পারি। কিভাবে বলতো, এখানের জন্য ফিজ বের করে যদি এগুলার ফিজ বের করি তাহলে কি বলতো মাইনাস লগ অফ কি বলতো H প্লাস, এখানে দুইটা হাইড্রোজেন দিকা 2 দিয়ে গুণ দিলে এটা কাটটা বেরিয়ে গেছে H2SO4 এরটা, তো মাইনাস লগ অফ এই যে 2 ইনটু H প্লাস এর মানটা গেছিল 0.1, কারণ জলে জলে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। আবার যদি এটা বলি ডিরেক্ট হাইড্রোক্সিল বসিয়ে দিব। কিন্তু খেয়াল করো যখনই এই দুর্বলের বেলা চলে আসবে তখন কিন্তু বিয়োজন মাত্রাগুলা, হ্যাঁ সাইমন মিত্র শেয়ার করছে, হ্যাঁ ঠিক আছে। তো যখনই এগুলা দুর্বলে চলে আসতেছে তখন কিন্তু এভাবে হবে না। যখনই তীব্র তখন যে গড়মাত্রা যতটা হাইড্রোজেন ডিরেক্ট মাইনাস লগ H প্লাস দিলে চলে আসছে, আর ক্ষারের বেলায় মাইনাস লগ OH মাইনাস দিলে কি আমরা জানি পিএইচ ইকুয়াল টু কি বলতো মাইনাস লগ H প্লাস, আর POH ইকুয়াল টু কি মাইনাস লগ H প্লাস। এটা হলো কি বলতো তীব্র অ্যাসিডের বেলায়। কিন্তু আমি যখন দেখবো দুর্বল অ্যাসিড তখন আমার কিন্তু কাহিনী উল্টা। দ্বিতীয় নাম্বার পিএইচ নির্ণয়ের বা POH নির্ণয়ের কি বলছে উদ্দীপকে ফি দ্রবণের পিএইচ, এই ফি ব্যাপারটা দেখা যায় যে HCOOH, COOH দেখলেই বুঝবা এটা কি বলতো দুর্বল অ্যাসিড। এখন দুর্বল অ্যাসিডের আমরা জানি যে এই গড়মাত্রাটা দিয়ে কিন্তু কাজ করা যাইতেছে না, কারণ এরা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। তাই এইখানে কি কাজ করা লাগবে দেখো, একটু সবাই খুব কেয়ারফুলি তাকাইলে এগুলা ইজিলি বুঝতে পারবা। তো সবাই জানো হয়তোবা, একটু খেয়াল করি এইখানে যদি দেখি HCOOH, দেখো HCOOH এটা কি HCOO মাইনাস প্লাস কি H প্লাস। এবার দেখো এইখানে কিন্তু সম্পূর্ণ বিয়োজিত হয় না, এজন্য একটা বিয়োজন মাত্রা বের করা লাগে, সেটা কি বলতো আলফা। আমরা জানি আলফা ইকুয়াল টু রুট ওভার KA/C। খেয়াল করবা যখনই অ্যাসিড তখন হবে KA/C, যদি হইতো ক্ষার, ধরো এটা হইতো ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হইতো, যদি কি হইতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হইতো তখন যদি তুমি KB/C, এই সি কি যে গড়মাত্রাটা আছে, সি কি যে গড়মাত্রাটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। আমি একটু ভালো কলম চাইতেছি, দেখি পাওয়া যায় কিনা, পাওয়া যাবো আশা করি। এবার দেখো কে এর মানটা কে এর বিয়োজন ধ্রুবক, এই বিয়োজন ধ্রুবক কে 1.85 × 10⁻⁴, আর এই সিটা কি যে গড়মাত্রা,
0.11। তাহলে এখানে একটা আলফার মান চলে আসছে। এবার বিয়োজন মাত্রা পেয়ে গেছে, এটা হলো বিয়োজন মাত্রা। যদি পরীক্ষা আসে বিয়োজন মাত্রা কত, তাহলে এটাই অ্যান্সার। এবার যদি বলে পরীক্ষা কিন্তু আলাদা আলাদা জিনিসও চায়, বলতে পারে এইচ প্লাসের ঘনমাত্রা কত, এই অঙ্কটাই পিএস ডাইরেক্ট না চায় বলতে পারে এইচ প্লাসের ঘনমাত্রা কত। তখন আমি কি করব, এইচ প্লাস ইকুয়াল টু আমরা জানি আলফা সি, খেয়াল করবা এইচ প্লাস ইকুয়াল টু আলফা সি। তাহলে আলফাটা কি, এই মানটা ধরেন স্টার, ইনটু সি কি বলতো, সেই ঘনমাত্রা এই যে 0.11, তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা বের হয়ে গেছে। এবার যদি বলে পিএস, স্বাভাবিক কথা, তাহলে আমরা বের করে ফেলি পিএস ইকুয়াল টু বলতো মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে কি আসছে, মাইনাস লগ অফ এইচ প্লাসের মানটা এই যে এটা, ধরো এটা হ্যাশ সাপোজ, তাহলে এটা হ্যাশ বসিয়ে দিলাম পিএস। আচ্ছা আরেকটু মজার জিনিস আছে, ধরো এখানে আমাদের এইটা দিয়া বললো ওএইচ প্লাসের ঘনমাত্রা বের করো। এখন তুমি কি করবা, এখন এখানে বের করারও ইজি ব্যাপার সেপার। সেটা কি বলতো, এইচ প্লাস যদি পাই আমরা জানি এইচ প্লাস, এটা খুব কেয়ারফুলি দেখো, এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -14। তাই এটা হলো কি পানির আয়নিক গুণফলের থেকে পাওয়া যায় যে এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -14। তাহলে সুতরাং তুমি যদি এইচ প্লাস পাও তাহলে ওএইচ মাইনাস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -14 বা কি এইচ প্লাস বসিয়ে দাও, ওএইচ মাইনাসও কি চলে আসবে। তো আসলে যেটাই চাক আমরা কিন্তু চাইলে বের করতে পারি। বুঝা গেছে কথাটা? কে কে অঙ্কটা বুঝতে পারছে আমাকে, নুসরাত ইসলাম তানহা, ওয়ালাইকুম সালাম, কাউসার খান, স্মৃতি, তোমাকে জানাও যে এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, ঠিক আছে? আবার বলি কথাটা, যদি এরকম দুর্বল অ্যাসিড থাকে তাহলে আগে বিয়োজন মাত্রা বের করা লাগবে আলফা ইকুয়াল টু কে বাই সি। তাহলে এই কে এর মানটা এটা, সি তো ঘনমাত্রা, বের হয়ে গেল আলফা। আবার আমাদের এইচ প্লাস ইকুয়াল টু কি আলফা সি, তাহলে আলফাটা কি এই যে এটা, সি কি সেই ঘনমাত্রাই। এবার এস প্লাস বেড়ে গেল, আমরা জানি এস প্লাস বেরলে পিএস বের করা পসিবল, পিএস এগুলো মাইনাস লগ এস প্লাস বেড়ে গেল পিএস। যদি বলতো পি ও এস কত দিল, এইটা বললো পি ও এস, তুমি সরাসরি কি পি ও এস পাবা না, তুমি পাবা পিএস। সেই পিএস আবার লেখা যায় পি ও এস এগুলো 14 মাইনাস পিএস। কিভাবে বলতো, আমরা জানি এই 14 মাইনাস পিএস এর মানটা এখানে বসিয়ে দিই, আমরা বসিয়ে দিলাম। তাহলে কিভাবে পাওয়া যায়, আমরা জানি পিএস প্লাস পিএস এগুলো 14। আচ্ছা কে কে বুঝতে পারছে, হ্যাঁ সাকিব, রুবায়েত, নাইমুর রহমান, রিয়াদ, তানিয়া, মরিয়ম আক্তার সুলতান, ফাহমিদা, জাহান, মিশু, মিশু একটু দেখো তোমার নেট প্রবলেম। হ্যাঁ আয়েশা, আফরোজা, লিয়া, সুমাইয়া, কাউসার, হ্যাঁ ঠিক আছে, আশা করি এটা বুঝে গেছো। তাহলে আমরা সামনে মুভ করি এই অঙ্কটার। আশা করি আমরা গ ব্যাপারটা বুঝে গেছি, ঠিক আছে? তাহলে এই টাইপের অঙ্ক আসলে আশা করি সবাই ইজিলি দিতে পারবা, ঠিক আছে? ইজিলি দিতে পারবা। যদি বলতো এইটার ফিস কত, এখন বললো এই তোমাদের ফিসটা কত, তাহলে আমরা কিভাবে বের করতাম? এটা দেখো তো একটা তীব্র অ্যাসিড, এটা একটা কি তীব্র অ্যাসিড, তাহলে এখানে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখান থেকে বের হবে পিওএস। দেখো আমি একটা অঙ্ক বুঝাবো না, আমি সাথে বলছিলাম অনেকগুলো যে পিওএস ইকুয়াল টু মাইনাস লগ অফ কি ওএস মাইনাস। এবার তুমি বলতে পারো যে ভাইয়া আপনি যে এইবার কোনো আলফা বের করেন না, কিছু বের করেন না, তার মানে কি, কেন? কারণ এইটা একটা তীব্র ক্ষার হওয়ার কারণে এখানে তার বিয়োজন মাত্রা নাই। তাহলে এই জন্য ডিরেক্ট এই হাইড্রোক্সিল যেহেতু একটা, তাহলে এই ঘনমাত্রাটাই কি ওএইচ মাইনাসের ঘনমাত্রা। যদি দুইটা হইতো, ধরো এরকম থাকতো, ধরো থাকতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ট্রাইহাইড্রোক্সাইড আর কি, তখন এখানে 3টা গুণ হইতো। যদি থাকতো ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তখন এখানে 2টা গুণ হইতো ঘনমাত্রাটাকে। এই হলো কি পিওএস। আমাকে চাইছি পিএস, তাহলে পিএস এগুলো কি 14 মাইনাস পিওএস, বসে দেবো, পিএস বের হয়ে যাবে। কে কে বুঝছো? পিএস এর একটা আজকে এক্সামে আসছিল কিন্তু দিতে পারিনি, আরে আগে করালি পারে দিতে। হ্যাঁ ওকে, মিথিলা, তারপরে ফাতেমা, হোসেন, রানা, কাউসার শেখ। হ্যাঁ আশা করি সবাই বুঝতে পারতেছো, আমাকে একটু জানাও, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটু সামনের দিকে আগাবো। এইবার তোমাদেরকে ছোট্ট একটা কাজ দিব, দেখি কে কত আগে এটা করে দিতে পারো আমাকে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা হলো কি 0.1, ধরো এটা একটা পাত্র বানাইলাম, আর এখানে কে ইকুয়াল টু 1.8। আচ্ছা এটার কে দিলাম আমি, ধরো 1.8 × 5। তাহলে দেখি তো এইখানের পি, এখানের ওএস মাইনাসের মানটা, আচ্ছা এস প্লাসের মানটা কত, একটু কঠিন দিলাম আমি, এর ফাঁকে দিয়ে এটা করাবো। এটা করতে থাকো তো, দেখি তো সবাই এস প্লাসের মানটা কত। এখানে তুমি এস প্লাস সরাসরি পাবা না, আমি এটা করতে করতে দেখি আমার আগে কে করতে পারে। এটা দিল, এটা বললো এস প্লাস কত, এটার এস প্লাস কত, খেয়াল করো, বা এটার পিএস কত, আমি সবগুলোই বের করে দিব তোমাদেরকে, বা এটার কত ওএস মাইনাস কত,
ঠিক আছে, বা এটার আলফা কত, সব কিছু থাকতে পারতো। তাহলে দেখি আমাকে আমাকে তোমরা বের করে দিবে, দেখাইবে এটা শুধু, হ্যাঁ দেখবো এই বের করতে পারতেছো কিনা। ওকে, আলফা ধইরা একটা পি ওএস বুঝান, হ্যাঁ এটা এখন করতেছি, ঠিক আছে। ওকে, তাহলে এটা দেখি তো, এটা একটা কি দুর্বল ক্ষার, সবাই জানো। তাহলে আমরা কি করতে পারি বলতো, এখন এইটার অবশ্যই একটা আলফা আছে, তাই না? তাইলে আমরা জানি আলফা ইকুয়াল টু, দেখবা আমার আগে কার অ্যান্সার মিলে যায়, কেবি বাই সি। দেখো যখন একটা ছিল দুর্বল অ্যাসিড তখন আমি দিলাম কে বাই সি, যখন একটা দুর্বল ক্ষার তখন আমি দিব কি কেবি বাই সি। তাহলে কেবির মানটা এবার বসাই, বিয়োজন ধ্রুবক এখানে কেবি, সরি 1.8 ইন্টু 10⁻⁵ বাই সি এর মানটা কি 0.1। তাহলে এখানে একটা মান চলে আসছে, আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা বের করো। তাহলে এবার আমাদের দেখো এইখানে একটু খেয়াল করতে হবে। আচ্ছা এখানে যদি একটা ক্ষার, এইখানে এস প্লাস নাকি ওএস মাইনাস বের হবে ফার্স্টে, অবশ্যই ফার্স্টে ওএস মাইনাস বের হবে, তাই না? যেহেতু একটা ক্ষার, ক্ষার থেকে কি বের হয় ওএস মাইনাস, এখান থেকে ওএস মাইনাসটা বের হবে। তাহলে ওএস মাইনাস ইকুয়াল টু বলতো আলফা সি। তাহলে সেই আলফার মানটা ধরো স্টার, স্টার ইন্টু সির মান কত 0.1, তাই ধরো হ্যাশ। তাহলে ওএস মাইনাস বেরিয়ে গেছে। এবার ধরো তোমাকে বলতেছে যে এস প্লাস কত, তাহলে এস প্লাস যদি বের করি আমরা জানি বলতো এস প্লাস ইন্টু ওএস মাইনাস ইকুয়াল টু 10⁻⁻14। পি এস নিয়ে আমি সূত্রগুলো ছোট্ট করে একটু লেখা দিই। আমরা জানি পি এস ইকুয়াল টু মাইনাস লগ অফ এস প্লাস, সবাই লাগলে নোট করে ফেলো। পি ওএস ইকুয়াল টু মাইনাস লগ অফ ওএস মাইনাস, আমরা জানি এস প্লাস ইকুয়াল, আচ্ছা এটা পরে লিখতেছি, এস প্লাস ইন্টু ওএস মাইনাস ইকুয়াল টু 10⁻⁻14 ফি এস প্লাস, এটা নোট করে ফেলতে পারো, ফি ওএস ইকুয়াল টু 14। আবার আমরা জানি কি আলফা ইকুয়াল টু রুট ওভার কে এ বাই সি, আবার কে বি বাই সি ও হইতে পারে, আবার এস প্লাস ইকুয়াল টু কি হইতে পারে আলফা সি, আবার আমরা জানি ওএস মাইনাস ইকুয়াল টু কি আলফা সি। এইটুকু সূত্র আমরা জানি, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি একটু দেখতে হয় তোমার কষ্ট হইতে পারে ছোট ছোট লেখা, তবে একটু কষ্ট করে দেখতে হবে। হ্যাঁ গুড, বাহ, অনেকে খুব সুন্দরভাবে অ্যান্সার দিতেছে, অবশ্যই অবশ্যই প্রশংসার দাবিদার। হ্যাঁ গুড, তাহলে আমাদের বের হয়ে যেতেছে কি এস, তো এখান থেকে আমরা এস প্লাসও বের করতে পারি। এস প্লাস ইকুয়াল টু 10⁻⁻14 বাই কি বলতো ওএস মাইনাস, এই যে ওএস মাইনাসটা এখান থেকে বের হবে সেটা এখানে বসিয়ে দিলেই কি চলে আসতেছে বাই কি, এই যে ধরো এটা কি বসাচ্ছিলাম হ্যাশ। এবার দেখো এখান থেকে পিএস বের করা পসিবল, এখান এই যে এটার থেকে পাবো পি ওএস, এখান থেকে পাবো কি পিএস, যেটাই চাক সেটাই বের করা যাবে। আশা করি ভাই এতগুলা কেমনে পারেন, হ্যাঁ তুমিও প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ পেরে যাবে। হ্যাঁ রিয়াদ, আয়েশা, রুবায়েত, ফাহমিদা, মিশু, তানিয়া, মাহিম খান, শিহাব, রুবায়েত, নাইমুর, রানা, হ্যাঁ তোমরা সবাই অ্যান্সার দিতেছো, গুড। আশা করি তোমরা তোমরা খুব সুন্দরভাবে অ্যান্সার দিতেছো বা বুঝতে পারতেছো ইনশাল্লাহ। আর যারা এখনো শেয়ার করে নাই তারা কষ্ট করে শেয়ারটা করে দাও, তাহলে বুঝতে পারবা। ওকে, তাহলে এই ব্যাপারটা যদি লিখে রাখো, এই ব্যাপারটা লেখছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো সবাই, তাহলে এই ব্যাপারটা আমি বুঝে দিব। এই ব্যাপারটা এই যে এই সূত্র, এই পিএস এর এই সূত্র আর সূত্রটাই, ঠিক আছে? এইটুকু তোমরা সবাই যদি যাই না ফেলো তাইলে আমাদের পিএস এর কোনো অঙ্কটা ঠিক থাকবো না। এখানে এটা, হ্যাঁ তো সবাই এটা লেখছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে হবে, ইয়েস লিখে জানাতে হবে। হ্যাঁ ঠিক আছে, রানা শেয়ার করছে, মুসাইফার নূর, হ্যাঁ মিম, রুবায়েত ফেরদৌস, হ্যাঁ লিখে ফেলো। এবার আমাদের ফিস টাইপটা, ফিসের একটা টাইপ আর বাকি আছে, সেটা এখন এইখানে করে দেব। এবার আসো, যদি বলে উদ্দীপকের দ্রবণ মিশ্রিত করলে ফিস কত, মিশ্রণের ফিস। এইবার আসো, মিশ্রণের ফিস হয় কিসের বেলায়, দুর্বল অ্যাসিড ও তীব্র ক্ষার বা দুর্বল ক্ষার ও তীব্র অ্যাসিডের বেলায়, ঠিক আছে? এবারে মিশ্রণের ফিস বের করবো আমরা। তো আমরা যদি এই বিক্রিয়াটা একটু দেখি, বিক্রিয়াটা দেখার আগে কি করে নিবা একটু খেয়াল করো সবাই, খুব কেয়ারফুলি তাকাও। আমি কিন্তু আসলে সলভগুলো করব না, ঠিক আছে? তোমরা একটু সলভগুলো করে ফেলতে হবে। আমি আচ্ছা এখানে যে মানগুলো আছে একটু বিদগুড়ে মান আছে, তোমরা ক্যালকুলেশন করলে তোমাদের যেহেতু ক্যালকুলেটর আছে, ভাই একটু বড় করে লিখেন, হ্যাঁ নুসরাত জাহান তানহা, একটু কষ্ট করে তোমরা এই রোটেট করে দেখো, রোটেট করে দেখলে কি হয় তোমাদের জন্য ব্যাপারটা একটু দেখতে সুবিধা হয়। কারণ দেখো এইখানে এখানে দেখতে কিন্তু অনেকটাই ছোট, আর আমি যদি রোটেট করি তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক বড় চলে আসে। দেখো এই যে রোটেট করলে দেখো পুরো স্ক্রিন এখন, তাহলে তোমার দেখতে কিন্তু অনেকটাই সুবিধা হইতেছে। যাই হোক, তো আশা করি আমার কথাটা বুঝতে পারছো। এবার আমরা চলে আসি এখানে, একটু সবাই খেয়াল করি।
নোট করলে দিস তো, আমি বাইরে আসতে পারবো না। হ্যাঁ আচ্ছা ওকে, একটু খেয়াল করো সবাই, ক্লাসটাকে শেয়ার করে দাও। ওকে দেখো, উদ্দীপক দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের পিএইচ কত, মিশ্রিত দ্রবণের পিএইচ, এরকম পিএইচ বের করতে গেলে সবার প্রথমে একটা একটা করে কাজ করি আমরা। এই HCOH খেয়াল করতে হবে, যেই দ্রবণটা থাকলো HCOH, এখানে কতটুকু আছে দেখো তো। HCOH এর বেলায় 30 মিলিলিটার, 30 মিলিলিটার আর কি বলতো কত মোলার, 0.11 মোলার। এই ব্যাপারটা করাইছিলাম তোমাদেরকে সবাইরই। HCOH এইটা ইকুয়াল টু কি লেখা যায় বলতে পারবা? দেখো এইটাকে তুমি 1 মোলার বানাইবা। 1 মোলার বানানোর জন্য সিস্টেমটা কি জানো, এইটাকে এইটা দিয়া ভাগ, আর এই মানটাকে এটা দিয়ে কি দেওয়া লাগে, গুণ। তাহলে দেখো এইটাকে যদি এই মান দিয়ে ভাগ দিই তাহলে 1 আসবে, আর এটা তো ভাগ দিলে হবে না আল্লাহর হস্তে, কোনো কিছু ভাগ দিলে সেটাকে এখানে তার সাথে গুণ দিতে হয়। তাহলে আমি করতে পারি 30 ইন্টু 0.11 মিলিলিটার, আর এটা 1 মোলার, তাই না? দেখো এই যে মানটাকে এটা দিয়ে ভাগ দিছি মানে 1 হয়ে গেছে, আর সেই মানটার সাথে গুণ হয়ে গেছে। আবার সেম, তাহলে সুতরাং HCOH কে এইভাবে রূপান্তর করে ফেললাম। এবার রূপান্তর করে ফেলবো কাকে, পটাশিয়াম হাইড্রোক্সাইডকে। মানে এখানে আমরা করলাম অ্যাসিডটাকে, এবার খাট্টাকে করতে হবে। এবার কে, পটাশিয়াম হাইড্রোক্সাইডটা যদি রূপান্তর করি গ্যাসটা আছে দেখো তো কত মিলিলিটার, 13 মিলিলিটার। এই মানটা আমাকে কেউ যদি পারো তাহলে বলে দিতে পারো, মিলিলিটার আর কত, 0.098 মোলার কি বলতো পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু কি লেখা যায় বলতো, 13 ইন্টু যেটা 0.098 মিলিলিটার আর 1 মোলার কি বলতো পটাশিয়াম হাইড্রোক্সাইড। একটু খেয়াল করতে হবে। তাহলে এই যে এই দুইটা মান তোমরা পারলে বলে দিতে পারো আমাকে যে মানটা কত। তো হ্যাঁ একটু খেয়াল করি আমরা, তাহলে এই দুটা মান চলে আসছে। তাহলে এখন দেখো এই দুটা মানই কিসের বলতো, মোলারের চলে আসছে। একটু খেয়াল করো, প্রথম কাজ এটা যে এই দুইটা জিনিসের গড়মাত্রা সমান করে ফেলা। তাহলে দুটো জিনিসকে 1 মোলার গড়মাত্রা নিয়ে আসবা, 1 মোলার গড়মাত্রা নিয়ে আসলাম। কিভাবে গড়মাত্রা নিয়ে আসলাম, দেখো যে মানটা গড়মাত্রা আছে তাকে সেই মান দ্বারা ভাগ দিলে 1 হয়, ভাগ দিলে সেই মানটা দ্বারা এটার গুণ দিতে হয়। তুমি এও খেয়াল রাখতে পারো যে এটা এটার দিয়ে গুণ, আর এটা 1 মোলার, এটা হয়ে গেছে। তো একটু খেয়াল করে এইভাবে দেখতে পারো। এবার আমরা চলে আসবো, ঠিক আছে। প্রথমটা কি 12 এটা কত, এটা 3.3 সমীকরণটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, বাই নোট হয়েছে, ইয়েস লিখছে। আচ্ছা এইটা কত হয়েছে, 3.33, মানে রুবাইত ফেরদৌসেরটা মানে ঠিক আছে, 3.3 মিলিলিটার 1 মোলার। এটা কত হয়েছে রুবাইত আমাকে জানাও, ঠিক আছে ওকে। এবার আসে আমরা চলে আসি, তাহলে এইটুকু হওয়ার পরে আমরা কি করব, এইবার করব হলো যে বিক্রিয়াটা লিখব। এটা আশা করি হয়ে গেছে। এখন আমি এবার এটা মুছে দিতে পারি, দেখো এটা হয়ে গেছে, এটা মুছে দিতে পারি। এবার খেয়াল করি আমরা, এবার আমরা কি করব, যে বিক্রিয়াটা লিখব। দ্বিতীয় নাম্বার কাজ হলো বিক্রিয়াটা লেখা। দেখো সবাই স্টেপ বাই স্টেপ যদি আগাইতে পারি তাহলে এই অঙ্কগুলো আমাদের জন্য পানির মতো সহজ, ঠিক আছে। এবার বিক্রিয়াটা লিখি, বিক্রিয়াটা বলে দাও HCOOH প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করলে কি আসলে দেখো তো, আমরা জানি কি এই যে H আর OH মিলা কি হয়, পানি। আর এই COO এর সাথে এই দেখো HCOO কে যুক্ত হবে, HCOO এখানে কে, আমার এখন যারা ফার্স্ট ইয়ারে পড়ে তারা আগে বলতো এটা বলতো কোক, হ্যাঁ ঠিক আছে। তো আসলে কোকটা হলো কি, পটাশিয়াম কি বলতো মিথানয়েট, এটা না পটাশিয়াম মিথানয়েট, সোডিয়াম মিথানয়েট এরকম হইতে পারতো। তো একটু খেয়াল করো এটা কত মিলিলিটার, এখন আমরা পাইলাম কত মিলিলিটার, 3.3 মিলিলিটার। আর এটা কত মিলিলিটার, এটাও দেখতে হবে আমাকে, একটু জানাইতে হবে এটা কত মিলিলিটার, ঠিক আছে। তাহলে এখানে এটা ধরো 3.3, আর এটা কত হয় কেউ আমাকে জানাও না এই পর্যন্ত। হ্যাঁ 1.274, হ্যাঁ মিথিলা, ফাহমিদা, কাউসার, সাইমন আমাকে জানাইছে অনেকেই 1.274 মিলিলিটার 1 মোলার, তাহলে 1.274 মিলিলিটার। এইবার 0 এটা হলো কোন অবস্থায়, প্রাথমিক অবস্থায়। সাম্যাবস্থায় এই অঙ্কটার অ্যান্সার কে কে সবার আগে বের করে ফেলতে পারবা দেখি। তাহলে একটু খেয়াল করো, এটা খুব ভালো করে খেয়াল করবা। এখানে দেখো তো এটা কি দুর্বল, এটা কি তীব্র, এটা দুর্বল, এটা কি তীব্র। তাহলে আমরা জানি এই তীব্রটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, তাহলে এটা থেকে এটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 3.3 মাইনাস 1.247, আর এখানে কি 1.247, সরি 274 মাইনাস কত 1.274, আর এটা হবে 1.274, এটা হবে 1.274।
আশা করি বুঝতে পারতেছো। এটা হয়ে যাবে 0, মানে এটা পুরো নিঃশেষ হয়ে যাবে। আর এই মানটা আমাদের কত চলে আসে, এই মানটাও তোমাদের জন্য কাজ দিলাম, ঠিক আছে, কোক উইথ পানি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা এটা দেখি, এই মানটা আমাকে একটু লিখে দেখাতে হবে। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় কাজ শেষ, দ্বিতীয় কাজটাও কি শেষ। তাহলে দ্বিতীয় কাজটা কি, প্রথম কাজ হলো গড়মাত্রা দুইটাকে সমান করা, দ্বিতীয় কাজ হলো বিক্রিয়াটা লেখা, লেখার পরে যেই জিনিসটা থাকবে তীব্র সেইটুকু খেয়াল করবা, এই যে এইটা আর এইটুকু এইটুকু হয়েছে না, এই সেইটা সম্পূর্ণ বিয়োজিত হবে, তাহলে সেইটা এখানে বিয়োগ হয়ে সম্পূর্ণ হয়ে যাবে, আর সেইটা এখান থেকে বিয়োগ হবে, এইটুকু থাকবে অ্যাসিড, এইটুকু দেখো বিয়োজিত করে ফেলছে, এইটুকু এখন অ্যাসিড আছে। আর যেইটা বিয়োগ খেয়াল রাখবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে যেটা তীব্র সেইটা এখানে অবশিষ্ট থাকবে, ঠিক আছে। আমি দেখি কে কে এই মানটা আমাকে বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, 2.026 এই মানটা এটা আছে। এবার এইবার একটু খেয়াল করি, তাইলে এইটুকু সবাই আশা করি বুঝতে পারছি। তারপরের কাজ হলো এগুলার গড়মাত্রা বের করা। কি করা? গড়মাত্রা। কার গড়মাত্রা? এটার গড়মাত্রা, এটার গড়মাত্রা। আমাদের লাগে এটা আর এটা, তাই না? অ্যাসিড আর কি লবণ। তাইলে খেয়াল রাখতে হবে অ্যাসিডকে HCOH, হেন্ডারসন হাসেলবাদ সমীকরণ, HCOH এর গড়মাত্রা। গড়মাত্রা কি হবে? S1 গুণ V1। দেখো এখানে S1 টা কে, এখন V1 ইন্টু S1, V1 ইন্টু S1 বাই V2। একটু খেয়াল করি সবাই। এখন দেখো, এখন এটার গড়মাত্রা এই আয়তন কত? 2.026। একটু খেয়াল করো, ইন্টু গড়মাত্রা কিন্তু আমরা 1 মোলার বানিয়ে ফেলছি, সব কিছুর 1 মোলার, এটা 1 মোলার, এটা 1 মোলার, এটি 1 মোলার, সব 1 মোলার গড়মাত্রা। তাহলে গড়মাত্রা কি 1 মোলার, তাহলে গড়মাত্রা 1 V2। এই ভিডিওটা নিয়ে খুব ভুল করে অনেকে। খেয়াল করবা V2 হলে একেবারে প্রথমে যেটা ছিল, প্রথমে কত? 30 আর 13, তাহলে কত? 43। তাই ভিডিও 43। তাহলে এখানে একটা মান চলে আসছে। এটা কার বলো তো? এটা HCOH বা অ্যাসিডের, ঠিক আছে। এবার আসো আমরা কাটা বের করবো অ্যাসিডের লবণের, আবার খারাপটা বের করার জন্য, খারাপটা তো নাই কারণ 0। তাহলে এবার দেখো তো কাটা বের করি, আমরা বের করবো হলো HCOH বা লবণের। তাহলে সুতরাং আমি বলতে পারি V1 ইন্টু S1 বাই V2। দেখো এটা বলা দেখা যায় আশা করি। তাহলে এটা কি হবে বলো তো? এই যেটা আছে কতটুকু, এবার 1.274 ইন্টু ঘনমাত্রাটা 1 বাই কত? 30 আর 13, তাহলে কত? 43। 30 আর 13 43, হ্যাঁ 43। তাহলে এখানে একটা মান বের হয়ে গেছে, এখানে স্টার দিলাম, এটা হ্যাশ দিলাম। এইবার আমরা কিন্তু হেন্ডারসন হাসেলবাদ সমীকরণটা বসাইতে পারি। আমরা জানি হেন্ডারসন হাসেলবাদ সমীকরণটা হলো PH ইকুয়াল টু, হ্যাঁ গুড, অনেকে মনে হয় মানটা বের করে ফেলছে পুরাটা, ঠিক আছে। আচ্ছা এই মানটা হলো 0.04, এই মানটা আমাদের 0.0468, আর এই একটা মান আছে। ওকে, তাহলে আমরা যদি দেখি হেন্ডারসন হাসেলবাদ সমীকরণটা কি বলতো? PH ইকুয়াল টু PKA প্লাস লগ লবণ বাই অ্যাসিড। আমরা কিন্তু এটা জানি, PH ইকুয়াল টু PKA প্লাস লগ লবণ বাই অ্যাসিড। আর নিচেরটা হলো 0.04, একটু দেখতে হইতেছি আমি। আচ্ছা এটা একটু বড় করে লিখি, হয়তো অনেকে বুঝবা না। আচ্ছা আমরা কিন্তু এটার পরে চলে যাব, আমরা কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিয়ে করাইতেছি। কেউ আবার বললো না যে এটা তো অনেকবার করাইছেন। PH ইকুয়াল টু PKA প্লাস লগ লবণ বাই অ্যাসিড, লবণ বাই কি অ্যাসিড। এবার দেখো PK ইকুয়াল টু আমাদের কি মাইনাস লগ KA প্লাস লগ আমাদের লবণ আর অ্যাসিড। লবণটাকে এই HCOH, আর অ্যাসিডটাকে HCOH। এবার এগুলোতে মান বসিয়ে দিই, দেখো তো সব মান আসছে কিনা। অবশ্যই আসে, বসিয়ে দিলে মানটা চলে আসবে। তো কে কে অঙ্কটা বুঝো নাই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আর কে কে বুঝছো, যারা যারা বুঝছো তারা ইয়েস লিখে আমাকে জানাও। এটা বুঝছো কিনা আমাকে ইয়েস লিখে জানাও। সেকেন্ডটা 0.296, সুমাইয়া ইসলাম, আয়েশা সিদ্দিকা, দুইজনই অ্যান্সারটা দিছে 0.029, ঠিক আছে। তাহলে এখানে আমরা মানটা বসাবো, এখানে বসাবো এটা, আর এখানে বসাবো এটা। কে এর মানটা কি, এই যে এটা বসিয়ে দিব, চলে আসবে। ওকে, তাহলে পাশের ঘরে ঝগড়া লাগছে, আমি এখানে, ও আচ্ছা ঠিক আছে, এই আমরা দেখতে পাই এইটুকু। ওকে সবাই বুঝছি। হ্যাঁ তানিয়া ইসলাম, কাউসার শেখ, হোসেন রানা, নার্গিস আক্তার, ঋত্বিকা শ্রাবণী। ক্লাস তো আমার মনে হয় কয়েকজন এখনো অনেকেই জয়েন নাই, ঠিক আছে। ক্লাসের ভিতরে অনেকেই জয়েন নাই। আমি তো বুঝতে পারতাছি না যে তোমাদের এখনো পর্যন্ত যারা ইন্টারের সেকেন্ড ইয়ারের, তাদের তো একটু সচেতন হওয়া উচিত। সেকেন্ড ইয়ারের অন্তত তারা সচেতন হওয়া উচিত। আমি তো দেখতে পাইতেছি না যে ক্লাসে, ঠিক আছে। জানি না তোমাদের অবস্থা কি,
হবে সেটা তোমরা নিজেরা জানো ভালো। এবার পিএইচটা কত বের হয়েছে বলো তো, সবাই আমাকে বলে দাও, তাড়াতাড়ি বলে দাও। পিএইচটা কত বের হয়েছে? হ্যাঁ, ইয়েস, লিয়া খান, সাকিব, ফাহমিদা মিশু, মরিয়ম আক্তার, মিথিলা মারজানা, হেনা। হ্যাঁ, আমাকে একটু জানাইতে হবে, একটু ফাস্ট জানাইতে হবে অ্যান্সারটা কত হয়েছে। ওকে, তাহলে এখানে বলতেছে কি মিশ্রণের পিএইচ কত, ওই দ্রবণের সামঞ্জস্য প্লাস যুক্ত করলে পিএইচের মানে পরিবর্তন হবে কিনা। আমি আবারও এই অঙ্কটা নিয়ে একটু ছোট্ট কথা বলে দেই। এইসব অঙ্কে কি করবা, এইসব অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে। এক নাম্বার কথা হলো প্রথমেই এইগুলার গড়মাত্রা গুলারে 1 মোলারে নিয়ে আসা, মানে গড়মাত্রা গুলারে একরকম করে ফেলা। তো সবচেয়ে সহজ হলো 1 মোলারে বানিয়ে ফেলা। কিভাবে দেখো, এটা ছিল 0.11, এইটাকে এই মানটা দ্বারাই ভাগ, আবার এটা যে এই মানটা দ্বারা ভাগ দিচ্ছে অবশ্যই সেই মানটা এটার সাথে গুণ দিতে হবে। তাহলে এইটাই করলাম, তাহলে এটা 1 মোলারে চলে আসলো। সেম জিনিসটা ফরাসি হাইড্রোক্সাইডের বেলায় এইটাকে এটা দ্বারা ভাগ, তাহলে এটাকে এটা দ্বারা কি গুণ, তাহলে চলে আসলো এটা। তাহলে দ্বিতীয় নাম্বার কাজ, এটা 1 মোলারে চলে আসলো, দুইটাই 1 মোলারে চলে আসছে গড়মাত্রা। এইবার আমরা বিক্রিয়া করলাম, এই বিক্রিয়া করলাম, এই যে এটা অ্যাসিড আর এটা কি বলতো দুর্বল অ্যাসিড আর একটা তীব্র ক্ষার, বিক্রিয়া দুর্বল অ্যাসিডের লবণ প্লাস পানি। তো দেখো আমরা দেখলাম এত মিলিলিটার বিক্রিয়া করলে আমরা জানি প্রাথমিক অবস্থায় 0 সাম্যাবস্থায় আমরা জানি যে এইটা যদি তীব্র, এইটা খেয়াল করবা তীব্র হওয়ার কারণে এইটা দ্রবণের সম্পূর্ণ বিদ্যুৎ হয়ে যায়, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হবে, এটা সব থাকবে এখানে, কারণ আমরা জানি বিক্রিয়ক থেকে বিয়োগ উৎপাদে হয় সেটা। তাহলে এখানে এটা আছে আর এইখানে 0, খেয়াল করবা এটা সম্পূর্ণ বিদ্যুৎ হয়ে যাবে, তাহলে এটা 0 1 মোলারের, তাহলে এটা বাদ। এখন এসিডাবলেস আছে কতটুকু, এইটুকু, এটা নিয়ে কাজ করতে হবে এবং ঘনমাত্রা কত 1 মোলারের, ঠিক আছে। তারপরে দেখি তারপর স্টেপ, থার্ড স্টেপ, এগুলোর ঘনমাত্রাগুলো বের করা। ঘনমাত্রা কি হবে, B1S1/V2। V1টা কি, এই যেটা এটার ঘনমাত্রা, আর সরি V1টা হলো আয়তন আর ঘনমাত্রা কি 1 মোলার বাই টোটাল আয়তন। টোটাল আয়তন কিন্তু এগুলো নিবা না, টোটাল আয়তন নিবা হলো একেবারে দ্রবণে আগে যা ছিল 30 আর 13। আবার এটা লবণের বেলায় এরা 1 মোলারে, আর V2 কত, এই যেগুলো ছিল বসাইলাম, দুইটা ঘনমাত্রা চলে আসছে। এটা হলো বলতো এসিডের ঘনমাত্রা কি, লবণের ঘনমাত্রা। এবার আমরা জানি pH = pK + log লবণ বাই অ্যাসিড। লবণটা হলো C/K আর HC/K আর HC/H, বসিয়ে দিলাম, চলে আসলো। ওকে, তাহলে আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। 3.54 গুড। হোসেন রানা মিজি, রুবায়েত, ঋত্বিকা, শ্রাবণী, রিয়াদ হোসেন কামাল, তানিয়া ইসলাম। হ্যাঁ, তো ওদের জন্য একটা থ্যাঙ্কস, ওরা পাইতেই পারে কারণ সবাই অ্যান্সারটা বের করছে। সেটা কি 3.54 গুড। তাহলে আশা করি আমরা এই অঙ্কগুলো পারবো। যদি এখানে থাকতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে যদি থাকতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে থাকতো ধরো HCl, একটা দুর্বল ক্ষার থাকলে তীব্র অ্যাসিড থাকতো। তো এবার একটু খেয়াল করি আমরা, এবার বলতেছে এই দ্রবণের সামান্য স্লাস যুক্ত করলে পিএইচ মানে পরিবর্তন হবে কিনা। তাহলে আমরা জানি এইটা কিন্তু একটা বাফার দ্রবণ। এটা কোন দ্রবণ, বাফার দ্রবণ। এখন বাফার দ্রবণ কাকে বলে, আমরা জানি যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর মানে তেমন কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। তাহলে বলতেছে উদ্দীপকের দ্রবণে যদি HCl যুক্ত করি, দেখো HCl যুক্ত করা আর H+ যুক্ত করা দুইটা কিন্তু একই ঘটনা। যদি আমাকে বলে এইটাকে বাফার দ্রবণের কি কৌশল কে পারো, আমাকে একটু ইয়েস লিখে জানাও তো। এই যে HCl যুক্ত করা আর H+ যুক্ত করা দুইটা কিন্তু একই কথা। বা সামান্য অ্যাসিড যুক্ত করলে, এখানে শুধু অ্যাসিডটা চাইছে, অ্যাসিড চাইছে শুধুমাত্র, এখানে ক্ষার চাই নাই, আমরা শুধু অ্যাসিড এটা দিব, তাইলে ঠিক আছে। তাহলে এটা কে পারো, এই বাফার দ্রবণের কি কৌশলটা কে পারো, একটু ইয়েস লিখে জানাও তো। তাহলে আমরা জানি বাফার দ্রবণের কি কৌশল দিতে হবে। তাহলে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল কি, বাফার দ্রবণ কাকে বলে, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর মানের তেমন কোনো পরিবর্তন হয় না, তাকে কি বলে, বাফার দ্রবণ বলে। তাহলে আমরা জানি এটা বাফার দ্রবণ কেন এবং এটা কোন বাফার, এটা একটা অম্লীয় বাফার। সেটা কি বলতো HCOOH, এটা একটা দুর্বল অ্যাসিড, এর সাথে যদি তীব্র ক্ষার যুক্ত করি তাহলে আমরা জানি HCOOK প্লাস পানি। তাহলে দেখো এই দুর্বল অ্যাসিডের লবণ যে বাফার কে সৃষ্টি করে তার নামই অম্লীয় বাফার। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই HCOOH থেকে উৎপন্ন হবে কি বলতো, HCOO- প্লাস H+, আর এখানে HCOOK, এখান থেকে আমরা জানি উৎপন্ন হবে কি HCOO- প্লাস K প্লাস। তাহলে এই দ্রবণটার ভিতরে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি, দেখো একটু খেয়াল করো, এই দ্রবণটার কথা চিন্তা করি, এই দ্রবণের ভিতরে এখন কি কি আছে দেখো তো।
এই দ্রবণ অবশিষ্ট আছে। আচ্ছা আমি এটা একটু এবার সরিয়ে ফেলি, কারণ এটা কাজটা একটু শেষ। তো আমরা এটা একটু মুখস্থ করে ফেলি সবাইকে। আমরা জানি অনেকেই এটা মুখস্থ আছে। কার কার এটা মুখস্থ আছে, এই বাফা দ্রবণের ক্রিয়া কৌশলটা কার কার মুখস্থ আছে তারা আমাকে একটু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করতে হবে। কার কার মুখস্থ আছে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো। ওকে, হ্যাঁ কি স্যার পারি, হ্যাঁ ঠিক আছে স্যার এটা সামারি করেন। ইয়েস ওকে ভাইয়া, আপনি যে নড়াচড়া করতেছেন না আটকে আছেন? না আমি তো আটকে নাই ভাইয়া, এই যে আমি তো চলতেছি। তুমি একটু দেখো ভালো করে তোমার নেটটা, আমি নড়াচড়া করতেছি। ওকে দেখো, তাইলে এইটুকু এটা হলে বলতো একটা দুর্বল অ্যাসিড আর একটা দুর্বল অ্যাসিডের কি লবণ, আমাদের যে বাফারকে সৃষ্টি করে তার নামই কোন বাফার? অম্লীয় বাফার। এই কথাটা খেয়াল রাখো। তোমাদের একেবারে ফাইনাল পরীক্ষা বলো 2021 বেস 2022 বেস যে কোনো বেসের কথাই বলি, এই যেটুকু করাইলাম প্রথম থেকে এই পর্যন্ত যেটুকু করাইলাম এই বাফার ধরনের কেমিস্ট্রিটা করানোর পর পর্যন্ত এইখান থেকে কমন পড়বেই মাস্ট। এখান থেকে 6-7 তো মাস্ট কমন, মাস্ট অলওয়েজ মাস্ট কমন আসবেই। এটার কোনো মতবাদ নাই, আসবে না এমন কোনো কথা নেই, আসবেই। ঠিক আছে, একটু খেয়াল করবা। ওকে একটু খেয়াল করি তাহলে। হ্যাঁ এটা অবশ্যই আসবে, একটু খেয়াল করবা। হ্যাঁ ওকে আচ্ছা একটু খেয়াল করি। তাহলে এটাই বলতো একটা দুর্বল অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিডের লবণ। খেয়াল করবা, দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষার যুক্ত করলে যেই বাফারকে সৃষ্টি হয় তার নাম অম্লীয় বাফার। দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষার যুক্ত হইলে দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের লবণ যে বাফার ক্রিয়া সৃষ্টি করে তার নাম কি বলতো? অম্লীয় বাফার। তার নাম কি? অম্লীয় বাফার। ওকে একটু খেয়াল করি আমরা। তাহলে আবারও বলি, একটি দুর্বল অ্যাসিড আর দেখো দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষার যে বাফারকে সৃষ্টি করে তার নাম অম্লীয় বাফার। একটা দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিডের লবণ যে বাফারকে সৃষ্টি করে তার নাম অম্লীয় বাফার। এখন এদের মধ্যে কোন কোন আয়ন আছে দেখো তো? মিথানয়েড H+ আর কি K+ আয়নগুলো আছে। এখন এই দ্রবণে সামান্য পরিমাণ দেখো, দ্রবণে যদি আমরা কি করি সামান্য পরিমাণ অ্যাসিড বা H+ যুক্ত করলে বা HCl যুক্ত করলে, H+ যা HCl কি তা যুক্ত করলে, আমরা বাংলা কথাটা আমি লিখবো না, বলে দিব। এই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা HCl যুক্ত করলে দ্রবণে উপস্থিত কে কাকে ধরবে? এটাকে ধরবে না এটাকে ধরবে? অবশ্যই শুধুমাত্র এটা কি ধরবে। তাহলে এই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা H+ যুক্ত করলে দ্রবণে উপস্থিত ইথানয়েড এর সাথে H+ যুক্ত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। আমরা জানি ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড হওয়ার কারণে দ্রবণে সামান্য রূপে কি হয়? বিয়োজিত হয়। তাই পিএইচ এর মানে তেমন কোনো পরিবর্তন হয় না। শেষ। এখানে CH3 বলে হইলেও কিন্তু একই জিনিস হইতো, তাই না? যাই হোক, আবারও বলি কথাটা। এই ধরো সামান্য পরিমাণ H+ যুক্ত করলে কাকে ধরবে? H+টা এসে কাকে ধরবে বলো তো? অবশ্যই একে ধরবে না, একে ধরবে না, ধরবে কাকে? একে। তাহলে এই ধরো সামান্য পরিমাণ H+ যুক্ত করলে দ্রবণে উপস্থিত ইথানয়েড এর সাথে H+ যুক্ত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। ইথানোয়িক অ্যাসিড একটি এটা নাম হলো মিথানোয়িক অ্যাসিড। CH3 দিলে হয়তো ইথানোয়িক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, দুর্বল অ্যাসিড হয়, দ্রবণের সামান্যরূপে বিয়োজিত হয়, তাই পিএইচ এর মানে তেমন কোনো পরিবর্তন হয় না। আমাদের যে প্রশ্নটা ছিল সেটার জন্য এটা এখানেই অ্যান্সার শেষ ছিল। কিন্তু আমরা কিন্তু এইটুকু করবো না, আমরা একটু বাড়িয়ে দিই। সামান্য পরিমাণ ক্ষারযুক্ত কথা তাহলে কি হইতো? সামান্য পরিমাণ ক্ষারযুক্ত করলে, ক্ষার OH- যুক্ত করলে, OH- বা সোডিয়াম হাইড্রোক্সাইড যেটাই দিত, তাই না? যুক্ত করলে দেখো এই OH- যুক্ত করলে এই OH- দ্রবণে উপস্থিত এর লগে তো যুক্ত হবে না, এর লগে যুক্ত হবে না, কারণ এর লগে যুক্ত হইলে তো পটাশিয়াম হাইড্রোক্সাইড আবার ক্ষার হয়ে যেতেছে। এজন্য যুক্ত হবে কার সাথে? H+ এর সাথে। এই সামান্য পরিমাণ ক্ষার যুক্ত করলে দ্রবণে উপস্থিত H+ এর সাথে OH- যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। পানি একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, দ্রবণের সামান্য রূপে বিয়োজিত হয়, তাই পিএইচ এর মানে তেমন কোনো পরিবর্তন হয় না। তাহলে বুঝলাম এইটা একটা দুর্বল ক্ষার হয় যদি আমরা এই যে বাইরে থেকে H+ দেই বা OH- দেই। আমরা জানি যে বাইরে থেকে H+ দিলে দ্রবণে উপস্থিত ইথানয়েডের সাথে H+টা যুক্ত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে।
এটা একটা দুর্বল অ্যাসিড হওয়ার কারণে দ্রবণের সামান্য বিয়োজিত হয়, তাই পিএইচের মানে পরিবর্তন হয় না। আবার সেম কথা যদি সামান্য পরিমাণ ক্ষার ওই স্তরে যুক্ত করি, দ্রবণে উপস্থিত এস প্লাসের সাথে ওই স্তরে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে, এটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষণ। ফাইনাল একটা কি বলতো, মৃদু তড়িৎ বিশ্লেষণ হয়, দ্রবণের সামান্য বিয়োজিত হয়, তাই পিএইচের মানে তেমন কোনো পরিবর্তন হয় না। তো এটা আশা করি এইটুকু কিন্তু সবাই বুঝতেছি। বা আসলে তো না আসলে তো কান দেবো স্যার, গোলা নদীর পানির মধ্যে অস্থির। অম্লীয় বাফার আবার কি বলেন? ওকে, অম্লীয় বাফার হলো কি একটা দুর্বল অ্যাসিড বা দুর্বল অম্ল ও তীব্র ক্ষার যে বাফার ক্রিয়া সৃষ্টি করে তার নাম অম্লীয় বাফার। বা আবার বলতে পারি একটি দুর্বল অ্যাসিড ও দুর্বল অ্যাসিডের লবণ বা একটা দুর্বল অম্ল ও দুর্বল অম্লের লবণ যে বাফার ক্রিয়া সৃষ্টি করে তার নাম অম্লীয় বাফার। এবার আমরা অল্টারনেটিভ ক্ষারীয় বাফারটা পড়ব। কি পড়ব? অল্টারনেটিভ আমরা ক্ষারীয় বাফারটা পড়ব। তো ক্ষারীয় বাফারটা পড়লে কি হবে একটু খেয়াল করি। এইবার দেখো আমরা ক্ষারীয় বাফারটা পড়ি। যদি একটা দুর্বল ক্ষার, এর সাথে কিন্তু তীব্র অ্যাসিড লাগবে, অবশ্যই তীব্র অ্যাসিড। একটু দুর্বল ক্ষার ও তীব্র অ্যাসিড কি উৎপন্ন করবে? অ্যামোনিয়ামের সাথে ক্লোরিন যাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি পানি। এবার দেখো একটি দুর্বল ক্ষার ও তীব্র অ্যাসিড যুক্ত হলে দুর্বল ক্ষার ও দুর্বল ক্ষারের লবণ যে বাফার ক্রিয়া সৃষ্টি করবে তার নাম হবে কি বলতো? ক্ষারীয় বাফার। তার নাম হবে কি বলতো? ক্ষারীয় বাফার। তাহলে এটা হবে অ্যামোনিয়াম আর এটা হবে কি OH মাইনাস। দেখো এগুলো মজা, এগুলো আসলে বুঝলে বুঝতে, না বুঝলে কি কমেন্টে লেখা যায় না, ঠিক আছে? তাহলে বুঝলে বুঝতে, না বুঝলে কি সেটা কমেন্টে লেখা যায় না, ঠিক আছে? ওকে, দেখো তাহলে দেখো এটা কি বলতো? একটা দুর্বল ক্ষার আর তীব্র অ্যাসিড যুক্ত করলে একটা দুর্বল ক্ষার ও দুর্বল ক্ষারের লবণ, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা দুর্বল ক্ষার ও দুর্বল ক্ষারের লবণ যে বাফার ক্রিয়া সৃষ্টি করে তার নাম হলো কি ক্ষারীয় বাফার। এবার আমরা পড়তেছি ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। যেটাই আসুক আমরা ওইটা পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তেজপাতা, হ্যাঁ ঠিক আছে। স্যার যদি অ্যাসিড এর কথা বলে তাহলে শুধু অ্যাসিড করে দিলে হবে, আর নাকি ক্ষারের? হ্যাঁ, গুড। ফাতেমার একটা কোশ্চেন যে অ্যাসিডের কথা বলছে, শুধুমাত্র অ্যাসিডে দিব নাকি ক্ষারও দিতে হবে? না, শুধুমাত্র তুমি অ্যাসিডই দিবা। এই প্রশ্নটা শুধু অ্যাসিডই দিতে হবে। আর আমরা কিন্তু এটা বুঝার সাথে সবটা করতেছি, আশা করি বুঝতে পারছো। না বুঝলে আমাকে বলবা, হ্যাঁ ফাতেমা। ওকে, তাহলে এবার দেখো এই দ্রবণে এটা হলো আমাদের কোন বাফার? ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফার সামান্য পরিমাণ যদি অ্যাসিড বা ক্ষার যুক্ত করি তাহলে ক্ষারীয় বাফারের ঘটনা কি ঘটবে? এখন এগুলো তো হবে না। ক্ষারীয় বাফার এখন কি আছে দ্রবণে বলতো? আছে অ্যামোনিয়াম, আর আছে কি বলতো? H প্লাস, সরি, আর আছে OH মাইনাস, আর আছে ক্লোরাইড মাইনাস। এবার দেখো সামান্য পরিমাণ H প্লাস যুক্ত করলে দ্রবণে উপস্থিত OH মাইনাসের সাথে একটু খেয়াল করো, OH এর সাথে H প্লাস যুক্ত হয়ে উৎপন্ন করে বলতো পানি উৎপন্ন করে। এই পানি একটা বলতো মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, দ্রবণের সামান্য বিয়োজিত হয়, তাই পিএইচের তেমন কোনো পরিবর্তন হয় না। এই ধরনের সামান্য পরিমাণ OH প্লাস যুক্ত করি, দ্রবণে উপস্থিত অ্যামোনিয়ামের সাথে OH প্লাস যুক্ত হয়, তাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এটা একটা মৃদু ক্ষার হয়, যখন সম্পূর্ণ বিয়োজিত হয় না। সালাম ভাই, কথাটা বন্ধ করতে কর। এই লেখাটা, এই সাউন্ডটা বন্ধ করতে কর। রায়হান, বন্ধ করতে কর তো। হ্যাঁ বন্ধ। ওকে, সবাই একটু দেখো যে এই দ্রবণে যদি আমরা কি করি সামান্য পরিমাণ H প্লাস যুক্ত করি, এটা কিন্তু এখন ক্ষারীয় বাফার। এখন দ্রবণে অ্যামোনিয়াম আছে, হাইড্রোক্সিল আছে, Cl মাইনাস আছে। তাহলে এই ধরনের সামান্য পরিমাণ OH প্লাস যুক্ত করলে দ্রবণে, সরি H প্লাস যুক্ত করলে দ্রবণে উপস্থিত কে OH মাইনাসের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। তুমি বলতে পারো যে এর সাথে যুক্ত হয় না কেন? তো প্লাস প্লাসের প্লাস যুক্ত হবে না, Cl মাইনাস যুক্ত করলে তো আবার অ্যাসিড, তীব্র অ্যাসিড হয়ে যায়, তাহলে সেটা দরকার নেই, হয় কিন্তু সেটা আমরা দেখাইতেছি না। তাহলে এই OH প্লাস যুক্ত করলে দ্রবণ H প্লাস যুক্ত দ্রবণে উপস্থিত OH মাইনাসের সাথে H প্লাস যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। সেই পানি একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই কথাটা খুব ভালো করে খেয়াল রাখবা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, দ্রবণের সামান্তরিক বিয়োজিত হয়, তাই পিএইচের মানের পরিবর্তন হয় না। আবার সেম সামান্য পরিমাণ ক্ষার যুক্ত করলে দ্রবণে উপস্থিত অ্যামোনিয়ামের সাথে OH প্লাস যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যা একটি দুর্বল ক্ষার হওয়ার কারণে দ্রবণে সামান্তরিক বিয়োজিত হয়, তাই পিএইচের মান তেমন করে পরিবর্তন
হয় না। তো আশা করি সবাই এই ব্যাপারটা বুঝতে পারছি, এবং আমরা জানি খারাপ হলেও আবার আসলে সবাই দিতে পারবো। তো সবাই বুঝতেছো কিনা আমাকে কমেন্ট বক্সে একটু জানাতে। স্যার বুঝলে লেখাটা বন্ধ করতে বলছে, স্যার ভুলে লেখাটা বন্ধ করতে বলছে না এনার্জি। আচ্ছা, তো সবাই আশা করি বুঝতে পারতেছো, সবাই কি বুঝতে পারতেছো? সবাইকে বুঝতে পারতেছো? তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এটা আমরা সরে ফেললাম। আশা করি এই টপিকস থেকে আমরা এটা দেখে আমরা পারবো, এইটুকু আমরা দিতে পারবো, পরীক্ষা আসলেও দিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা যদি একটু অন্য জায়গায় চলে যাই, একটু অন্য জায়গায় যাবো, এইবার অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারতেছো। সবাই বুঝতে পারতেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে ক্লাস বুঝতেছো কি না, আর না বুঝলেও জানাও। ওকে, দেখো আমরা একটু যদি বুঝি, একটু ভাই একটু থাকলে কি হয় ভাই, পড়ে যাওয়ার কি আছে, এত রাজনীতি করার কি আছে, মানুষ না বলি গেলি বুঝতেছি না তো এই কষ্টে। আল্লাহর রাস্তায় একটু থাক। আচ্ছা, একটু টাইম ওয়েস্ট হইতেছে। আল্লাহ, এগুলা কি, এইগুলো তো সব নষ্ট হয়ে গেছে। স্যার বলে লেখা বন্ধ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি এখানে। আমার তো এখানে অন্য ট্যাব থাকার কথা, যাই হোক। আচ্ছা দেখো, একটু খেয়াল করো, আমি কোনো দলের সাপোর্টার না। আমি শুধুমাত্র একটাই জানি, আমি কোনো ডিরেক্ট কোনো দল করি না। যে ভালো করবে আমি তার পক্ষে আছি, আর যে খারাপ করবে আমি তার বিপক্ষে আছি। তুমি দেখবা যে আমার ম্যাক্সিমাম পোস্টের ভিতরে দেখা যায় যে খারাপের পক্ষে থাকি না, আমি ভালোর পক্ষে থাকি আর কি। যাই হোক, সে যেই হোক, সে খারাপ করলে আমি অবশ্যই তাকে দোষারোপ করবো। কি রে ভাই, এখানে কি থাকা যাবে না? আচ্ছা এই পাশে। আচ্ছা দেখো, যেটুকু আছে একটু দেখি, একটু সবাই একটু কষ্ট করে দেখি। ওকে, আচ্ছা এটা লাগাইতে লাগাইতে আমার অনেক সময় চলে যাচ্ছে। আচ্ছা ওকে, কাগজ বাইতে লাগে থাকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, আশা করি সবাই এইটুকু দেখতে পাইতেছো। একটু সবাই খেয়াল করো, এখানে আমাদের এই ব্যাপারটা একটু বুঝতে হবে। প্রথম কথাই বুঝতে হবে, দেখো প্রথম একটু ব্যাপারটা বুঝি, এখানে কি লাগতেছে একটু দেখি। এইখানে যদি এইরকম গ্রাফ দেখি, এটা দ্বিতীয় অধ্যায়ের, প্রথম আমাদের ভাবতে হবে যে এই মৌলগুলা কি কি। একটু কথা খেয়াল করো, এক নম্বর পর্যায়ে যেই টুকু আছে, এক নম্বর পর্যায়ে শুধুমাত্র আমরা জানি হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা এক নম্বর পর্যায়ে পূর্ণ। তাহলে আমাকে সবাই খুব তাড়াতাড়ি জানাও যে কোন মৌলটার নাম কি। ঠিক আছে, কোন মৌলটার নাম কি? দেখো এই যে এই মৌলটা কি হবে, তাইলে অবশ্যই হাইড্রোজেন। আমাকে বলো তো বি মৌলটা কি হবে? এই 13 নম্বর গ্রুপের আমরা জানি কি, 13 নম্বর গ্রুপের মুখস্থ রাখার উপায় কি বলতো? আমরা জানি কি, বস এলে গাজী ইন্ডিয়া টিম পাঠাবে। 13 নম্বর গ্রুপের মনে মুখস্থ রাখার বই কি, বস এলে তারা অ্যালুমিনিয়াম। আচ্ছা তোমাদের যেটা রেখে দিলাম, ডিটা কি হবে? আমি 16 নম্বর করি। 16 নম্বর কি বলতো, ও এসএসসি তে পড়ে। খেয়াল রাখবা, শুধুমাত্র এক নম্বর পর্যায়ে হাইড্রোজেন হিলিয়াম আর 13, 14, 15, 16 এগুলো শুরুই হয় দ্বিতীয় থেকে। এই জন্য আমি বলছিলাম বস এল, এটা হচ্ছে বোরন অ্যালুমিনিয়াম, এরকম হইতো, তাই না? ওকে, এটা কি হবে? এটা বি। খেয়াল করো ডি, তাহলে ডিটা কি হবে একটু খেয়াল করি আমরা, ডিটা কি হবে? তাহলে ডিটা আমরা যদি বলি, ডি হলো, আচ্ছা ডিটা তোমরা বলবা, এটা আমরা জানি যে ও এসএসসি তে পড়ে, তাহলে ও, তাহলে এটা ও এসএসসি তে পড়ে, তাহলে এটা হইতো এস যদি হইতো আর কি।
এবার দেখো 17 নম্বর হলো কি ফুল কলির বাড়িতে ইট আছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলতেছে BX3 ও BY3 এর মধ্যে কোনটি পানিতে দ্রবণীয়। এবার বি কোনটা, বি হলো দেখো একটু খেয়াল করো অ্যালুমিনিয়াম। দেখো আমরা জানি যে বি হলো অ্যালুমিনিয়াম, বলতেছে অ্যালুমিনিয়াম। আর BX3 এক্সটাকে F আর তাহলে 3 আর এখানে তারপরে কি বলতেছে BY3 বি কে অ্যালুমিনিয়াম আর এটা কি Cl3 বলতেছে কে পানিতে দ্রবণীয়, কে কোনটি পানিতে দ্রবণীয়, এই দুটোর মধ্যে কে কোনটি পানিতে দ্রবণীয়। তাহলে আমরা জানি এই দুইটা জিনিসই কি বলতো অ্যাসিডিয়াস, সরি আয়নিক যৌগ। তাহলে এর আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য আছে, তাই না আমরা জানি। তো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, তো সেটার জন্য আমরা জানি এইগুলোর জন্য আমরা কোন নীতি ব্যবহার করি, ফাজানের নীতি ব্যবহার করতে পারি। একটু খেয়াল করি, যদি আমার প্রথমে ভাঙবো এই মৌলগুলোকে ভাঙার চেষ্টা করি, ভাঙলে কি আসতেছে একটু খেয়াল করো। ভাঙলে আমি দেখতে পাই যে এখানে অ্যালুমিনিয়ামটা 3+, অ্যালুমিনিয়ামটা কি বলতো 3+, আর ক্লোরাইডটা মাইনাস, আর ক্লোরাইডটা কি মাইনাস। একটু খেয়াল করি আমরা, দেখো এই দুইটা জিনিসের আয়ন ও যৌগ দুইটাই কি বলতো সেম। এখন দেখা যায় এখানে একটা আয়ন, এখানে একটা আয়ন, দেখো আয়নগুলা একই কিন্তু আকারগুলা কি ভিন্ন। আমরা ফাজার নীতিটা কি জানি বলতো, ক্যাটায়নের ক্ষুদ্রাকার, অ্যানায়নের বৃহদাকার। দেখো আমরা জানি যেই ক্যাটায়নটা ক্ষুদ্র, দেখো ক্যাটায়নের ক্ষুদ্রাকার আর অ্যানায়নের কি বৃহদাকার। ডি কি সেটা সবাই অ্যান্সার দিতে থাকো, আমি সবারটা পড়বো। অ্যানায়ন এর বৃহদাকার, খেয়াল করো ক্যাটায়নের ক্ষুদ্রাকার, অ্যানায়নের বৃহদাকার। আর যদি উচ্চ চার্জ ক্যাটায়ন ও অ্যানায়ন দুইটারই উচ্চ চার্জ হয়, তাহলে সেই মৌলের কোন ধর্ম বেশি বলতো, সমযোজী ধর্ম বেশি, সমযোজী ধর্ম বেশি। তাহলে আমি বলতে পারি যে এই দুইটার মধ্যে কোনটা উচ্চ চার্জের কথা নাই, যেহেতু চার্জ দুটা সমান। অ্যানায়ন এর বৃহদাকার, খেয়াল করো এ অ্যানায়নটা বড় নাকি এ অ্যানায়নটা বড়, অবশ্যই এ অ্যানায়নটা বড়। তাহলে সুতরাং এটা অধিক সমযোজী, যেটা অধিক সমযোজী তাহলে তার বিপরীতটা অধিক আয়নিক। তাহলে যে বেশি আয়নিক সে বেশি পানিতে দ্রবণীয়। তাহলে বোঝা গেল অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা পানিতে বেশি দ্রবণীয়। তো আশা করি সবাই বুঝতে পারছি। আমাকে ডি এর অ্যান্সার কে কে দিতে পারছো আমি একটু দেখার চেষ্টা করব যে ডিটা কি। নাইট্রোজেন, নাইট্রোজেন, ডি নাইট্রোজেন, হ্যাঁ ঠিক আছে। অনেকে আছে যে আয়েশা, 2 আয়েশা, ঠিক আছে। তারপরে শাহাবুদ্দিন, তারপরে রুবায়ের, তারপরে নাদিয়া, হ্যাঁ। তো হোসেন রানা, ওকে। তো আমরা তারপর একটু বুঝার চেষ্টা করি। তাহলে এইটা কে কে বুঝতে পারছি বলো, এইটা যে অধিক সমযোজী, সরি পানিতে বেশি দ্রবণীয়, এটা কে কে বুঝতে পারছি। আমি এবার তোমাদেরকে একটা দিব, তোমরা আমাদেরকে বলবা, আমাকে বলবা যে কোনটা এবার এখান থেকে অধিক পানিতে দ্রবণীয় হবে। আমি একটু দেই, তোমরা একটু বলতে হবে আমাকে। দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা হলো ধরো এ, এটা হলো কি বি। আমাকে বলো এদের মধ্যে কে অধিক সমযোজী, তাড়াতাড়ি বলতে হবে, খুব তাড়াতাড়ি। আমাদের ক্লাসের সময় হয়েছে কতটুকু, 53 মিনিট, ওকে। আমাকে একটু খুব তাড়াতাড়ি বলো যে এদের মধ্যে কে অধিক সমযোজী। হ্যাঁ, ওকে, আমাকে বলো এদের মধ্যে কে অধিক সমযোজী তাড়াতাড়ি। তাহলে আমরা ডিটা এন পায়ে গেছি, এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। ডিটা এন পায়ে গেছে, হ্যাঁ। এদের মধ্যে কে অধিক সমযোজী খুব তাড়াতাড়ি বলতে হবে, খুব 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 তাড়াতাড়ি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন এখান থেকে বানাইতেছি। এখানে ধরে দিলাম কি ই এফ দিলাম। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন বানাইলাম যে, আর তোমরা এখানে অ্যান্সার দিতে থাকো। এ O2 আর এ F2, এই দুইটা ভিতরে ভৌত অবস্থা ব্যাখ্যা করো যদি পরীক্ষা প্রশ্ন আসে। AO2 আর AF2 এর মধ্যে দুইটা ভৌত অবস্থা কি একটু খেয়াল করো। এটা কি হাইড্রোজেন আর এটা কি O2 অক্সিজেন। ও তো ওই যে ই আর কি AE2 দেওয়া দরকার ছিল, এটা অক্সিজেন। তাহলে H2O, সরি আমি লিখলাম A2E লেখা দরকার ছিল আর কি, আর A2F লেখা দরকার ছিল, যাই হোক আমি ভুল বলছিলাম। তাহলে এখানে বলো তো H2O আর H2S। এখন এই দুইটার মধ্যে বলতে ভৌত অবস্থা কি, এটা কি আর এটা কি, এইটা কি আর এইটা কি। আমরা ভৌত অবস্থাটা একটু পরে বলতেছি, তোমরা দেখি তোমরা নিজেরাই বলার চেষ্টা করো। আমরা জানি যে দুইটা যৌগের মধ্যে যদি দুটো সমযোজী হয়, আমরা জানি সমযোজীর একটা আয়নিক বৈশিষ্ট্য বিদ্যমান। এই দুটো কোন যৌগ বলতো, সমযোজী যৌগ। হাইড্রোজেন, অক্সিজেন, এখানে আম পাওয়া যায় না, সুতরাং হলো কি সমযোজী যৌগ। সমযোজী যৌগের আমাদের আয়নিক বৈশিষ্ট্য আছে, সেটা হলো দেখো তো, এটা বলা হয় পোলারিটি। কি বলা হয়, পোলারিটি।
আমরা জানি দুইটা যৌগের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি শূন্য হয় তো সেটা কি বিশুদ্ধ সমযোজী। যদি ইলেকট্রন পার্থক্য 0.5 এর মধ্যে থাকে তাকে বলা হয় কি অপোলার সমযোজী। যদি ইলেকট্রনের পার্থক্য ইলেকট্রোনেগেটিভিটির তড়িৎ ঋণাত্মকতা, দেখো তড়িৎ ঋণাত্মকতা যদি 0 হয় তাহলে বলা হয় কি বিশুদ্ধ সমযোজী। আর যদি 0.5 এর মধ্যে হয় তাকে বলা হয় কি অপোলার সমযোজী, মানে কোনো পোলার সৃষ্টি করতে পারে না, মানে ধনাত্মক ইলেকট্রন সৃষ্টি করতে পারে না। আর যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে তাকে বলা হয় পোলার বা পোলার সমযোজী। আর 1.7 এর বেশি হলে আয়নিক হয়ে যায়। এটা হলো কি বলতো সমযোজকের আয়নিক বৈশিষ্ট্য। এখন এই যৌগ সমযোজী যৌগ একটু খেয়াল করো, আমি যদি বলি যে আমাকে একটু বলো তো দেখি তো কে কে কি কি বলতেছো আমাকে, আমি একটু দেখার চেষ্টা করব যে আমাকে। হ্যাঁ, তাই বি হবে, ঠিক আছে। উচ্চ চার্জ তাই বি হবে। মিথিলা মারজানা বি, মরিয়ম সুলতান বি, রিয়াজ হোসেন কামাল বি, নাইমুর রহমান বি। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে নাইমুর রহমান। কই সবাই অ্যান্সার দাও না কেন, তোমরা সবাই তো অ্যান্সার দিতে হবে। আচ্ছা, সবাই অ্যান্সার দিতে হবে, সবাই অ্যান্সার দিতে হবে। ওকে ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে ভৌত অবস্থা ব্যাখ্যা করতেছি আমরা। আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎত্বকতা, এটা কত বলতো 3.5, এটা কত 2.1, পার্থক্য কত 1.4। তাহলে আমরা জানি এটা কি বলতো ফোর্সের পোলার সমযোজী। পোলার মানে কি বলতো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়া। তাহলে এটার ভিতরে কিন্তু আমরা জানি ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয়। কিন্তু H2S এর বলায় হাইড্রোজেন 2.5, এটা 2.1, পার্থক্য 0.4। তাহলে সুতরাং অপোলার সমযোজী, তার মানে এখানে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় না। তাই এটা কিন্তু কি হয় বলতো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারে, এই জন্য এটা পানিতে দ্রবণীয়। আর এটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারে না, তাই এটা পানিতে অদ্রবণীয়। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এবার অনেকে বি অ্যান্সার দিছিলাম, আমি বলছিলাম কোনটা পানিতে বেশি দ্রবণীয় এটা বলছিলাম, তাই না? তাহলে দেখি আমরা একটু মিলাই। দেখো আমি যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলো মিলাই তাহলে ম্যাগনেসিয়াম কি ম্যাগনেসিয়াম 2+ আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড মাইনাস, এখানে অ্যালুমিনিয়াম 3+ আর ক্লোরাইড কি মাইনাস। আমরা জানি যে ক্যাটায়নের ক্ষুদ্রাকার, অ্যানোডের বৃহদাকার ও উচ্চ চার্জ। আমরা জানি যার উচ্চ চার্জ তার সমযোজী ধর্ম কি বেশি। তো সুতরাং অ্যালুমিনিয়াম 3+ এর সমযোজী ধর্ম কি বেশি, তাই আয়নিক দ্রব্য কার বেশি, এর বেশি। তাহলে পানি দ্রবণতা কার বেশি, দেখো এর বেশি। তাহলে আশা করি সবাই বুঝতে পারছি এইটুকু। তো সবাই এইটুকু বুঝতে পারতেছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো। ওকে, শান্তা ইসলাম না, কিভাবে ব্লক করলাম জানি না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো ওকে, তাহলে এইটুকু সবাই বুঝতে পারতেছো কিনা? আপনি বলছেন যে কোনটা সমাজ ধর্ম বেশি, ও আচ্ছা তাহলে বি ঠিক আছে। এটা আরেক ধর্ম বেশি, হ্যাঁ ঠিক আছে। মিথিলা এমনি বি হবে। ওকে ভাই, আমিও বি। ওকে ঠিক আছে, আমিও বি না বলতে হবে, আমার অ্যান্সার বি। যাই হোক, তোমার আবার বেশি ভুল ধরি না, কারণ তুমি আবার পরে ঝগড়া লাগিয়ে দিবা। একটু দেখো তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এবার বলছে কি ডি ও ই মৌলের সাথে এ মৌল যুক্ত হয়ে যে দুটি যৌগ গঠন করে তাদের বন্ধন কোণ ব্যাখ্যা করো। খুব 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 গুরুত্বপূর্ণ। খেয়াল করবো আমি যে প্রশ্নটা বুঝাইতেছি, এই প্রশ্নটা এখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি, মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ আমি যেগুলো বুঝাইতেছি। এবং আমি তো একটা বুঝাইনি, একটার সাথে তুমি 10টা প্রশ্ন পারবা। খেয়াল করবা, যদিও তুমি ক্লাসটার ভিতরের দিকে একটু কিছু কিছু সময় বুঝতে না পারো, তখন তুমি কি করবা, এইটা কিন্তু সেই টাইমলাইনে শেয়ার দিয়ে রাখছো, সবাই শেয়ার দিয়ে ফেলছো, এটাকে আবার দেখবা বাসায়, তো তোমার পুরোটা কভার হয়ে যাবে। আমি তো অনেকগুলো কথা খুব তাড়াতাড়ি বলছি, এটা লাগলে 2-3 বার করে দেখতে হবে। ওকে, যাই হোক, এবার দেখো ডি ও ই মৌলের সাথে, তাহলে ডি মৌল আর ই মৌল, এর সাথে এ মৌল, এ মৌল কে হাইড্রোজেন, ডি কে আমরা ডি টু দেখি, ডি হলো নাইট্রোজেন, আর ই কে ই হলো অক্সিজেন। এগুলো হলো হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে অ্যামোনিয়া সৃষ্টি করে, হাইড্রোজেন যুক্ত হলে পানি সৃষ্টি করে। এখন আমরা জানি এই দুটার বন্ধন কোণ ব্যাখ্যা করতে বলছে, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পাইই গেছি এটার বন্ধন কোণ ব্যাখ্যা কি।
আমরা জানি যে এইটাও কোন সংকরীকরণে sp3 সংকরীকরণে, এইটাও কি sp3 সংকরীকরণে, কিন্তু আমরা জানি এই দুইটার বন্ধন কোণের মান আমরা জানি হওয়ার কথা বলতো 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু দেখা যায় এর বন্ধন কোণের মান হয় 107 ডিগ্রি, এর বন্ধন কোণের মান 160.5 ডিগ্রি। এইবার বলতো কেন হয়? কারণ আমরা জানি যে এইটার ভিতরে, এই দুটোর ভিতরে মুক্তজোর ইলেকট্রন আছে। কোন ইলেকট্রন? মুক্তজোর ইলেকট্রন। কিভাবে মুক্তজোর ইলেকট্রন বুঝতে পারি? এটার সাথে সহজাত হলো CH4। একটু যদি খেয়াল করি CH4 কথা চিন্তা করো, আমাদের মুক্তজোর ইলেকট্রন বের করার সিস্টেমটা কি? যে এই CH4 কথা চিন্তা করো, কার্বন এর সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা কয়টা? 4টা। সে বন্ধনে অঙ্ক করছে কজনের সাথে? 4 জনের সাথে। তাহলে সুতরাং এখানে কি তার কোনো মুক্তজোর আছে? নাই। তাইলে 0 সংখ্যক মুক্তজোর। কিন্তু আমাদের যে দুইটা জিনিস আছে সেটা দিকে একটু তাকাও। নাইট্রোজেন 15, তাহলে বামে ডানে কত? 5, তাহলে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন 5টা। নাইট্রোজেনের 5টা বন্ধন করছে কত? 3 জনের সাথে। তাহলে কটা আছে মুক্তজোর? 2টা। এটা নাইট্রোজেনের বেলায়। এবার অক্সিজেনের বেলায় যদি বলি, সে সর্বশক্তি ইলেকট্রন কয়টা? 6টা। বন্ধনে অংশগ্রহণ করছে কজনের সাথে? 2 জনের সাথে। তাহলে তার কয়টা আছে মুক্তজোর? 4টা, মানে 2 জোড়া। এখানে আছে 1 জোড়া মুক্তজোর, এখানে আছে কয় জোড়া? 2 জোড়া মুক্তজোর। তাহলে আমরা আলটিমেটলি পাই এইটা, যে এটা এবার মুছে দিই, যেহেতু আমরা এটা বুঝে গেছি এটা কি কষ্ট হবে। তাহলে আমরা দেখতে পাই যে এই নাইট্রোজেনের ভিতরে 1 জোড়া মুক্তজোর আছে, পানির ভিতরে 2 জোড়া মুক্তজোর আছে। এই জন্য বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নাম কি জানি না, সে একটা রুল দিয়েছিল কি, BSEPR রুলস। সেটা কি বলতো? ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। কি বলতো? ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন মানে যোজ্যতা স্তরের ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, মানে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো যে বিকর্ষণের ফলে রিপালশন। এই রিপালশনের ফলে যেটা ঘটিত হয় আমরা জানি যে সে বলতেছে যে লোন ফেয়ার যে বিকর্ষণ, তা সেটাও সবচেয়ে বেশি। তারপরে লোন ফেয়ার বন্ড ফেয়ার, তারপরে বন্ড ফেয়ার। এগুলো বাংলা লিখতে পারো যে মুক্তজোর বিকর্ষণ গ্রেটার দেন মুক্তজোর বন্ধনজোর বিকর্ষণ গ্রেটার দেন বন্ধনজোর বিকর্ষণ। তাহলে আমরা দেখতে পাই যে এইটার ভিতরে যদি এইটার একটু অর্বিটাল চিত্র আঁকার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এভাবে এসে দাঁড়ায় যে নাইট্রোজেনের বেলায় এখানে একটা নাইট্রোজেন যদি দাও, তাহলে এইখানে একটা বন্ধন সৃষ্টি করে তার এইভাবে, আর 3টা থাকে এইভাবে। এগুলো হলো কি বলতো? তার বন্ধন জোর। এগুলো তার বন্ধন জোর। আর দেখো তো তার একটা কি আছে? মুক্তজোর। আমরা জানি মুক্তজোর ও বন্ধন জোরের মধ্যে একটা কি থাকে? বিকর্ষণ থাকে। এই জন্য বিকর্ষণ থাকার কারণে বন্ধন কোণের মান কি চেপে যায়, এবং বন্ধন কোণের মানটা হয়ে যায় তখন 107 ডিগ্রি। তাইলে এই যে লোন ফেয়ার এবং বন্ড ফেয়ার যে বিকর্ষণ, এটার কারণে বন্ধন কোণের মানটা বেশি হ্রাস পায়, হয়ে 107 ডিগ্রি হয়, এবং আকৃতিটা হয়ে যায় পিরামিডীয়। তো এটা কাজ কে করলো? মুক্তজোর ইলেকট্রন। এবার আসো যদি আমি বলি H2O কি কাজ করে, তাহলে H2O ও দেখো অক্সিজেন 2 জোড়া মুক্তজোর, তাহলে এইখানে এটা মুক্তজোর দিয়া আর একটা মুক্তজোর দিয়া, আর এগুলো হলো কি বন্ধন জোর, বা এগুলো তুমি বন্ধন জোর করলে এগুলো দেখাইতে পারতাম। তো বা তুমি এটা ওইভাবে দেখাইতে পারতা, এটা ওইভাবে দেখাইতে পারি আমরা। তাহলে এটা খেয়াল করি, তাহলে দেখো এখানে 2 ধরনের বিকর্ষণ, একটা হলো মুক্তজোর বিকর্ষণ, এই সময় মুক্তজোর বন্ধন জোর বিকর্ষণ। তাহলে বিকর্ষণের মাত্রা এখান থেকে আরো বেশি, এজন্য হয় 104.5 ডিগ্রি। এবং আমরা জানি যে বন্ধনগুলোর মান H2O এর বেলা যা H2S এর বেলা তার চেয়ে আরো বেশি হ্রাস হয়, 99 ডিগ্রি হয়ে যায়। এইখানে H2 এর বেলায় যা দেখা যায়, NH3 এর বেলায় যা দেখা যায়, PH3 এর বেলায় আরো হ্রাস পায়। একটু বই দেখলেই আর বুঝতে পারবা। তো আশা করি এই ব্যাপারটা বা এই BSEPR রুলটা বুঝতে পারছো। এই BSEPR রুল তোমাদের এই বই আসার সম্ভাবনা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কে কে বুঝতে পারছো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, নেট প্রবলেম হইতেছে। আচ্ছা, দেখতেছি ব্যাপারটা। এটা কখন হয়েছে আমি দেখতে পাইতেছি না। ভাইয়া 1 ঘন্টা ল্যাব করেন। ওকে, আচ্ছা আমাকে কি স্যার আবার ডিজে শুরু হয়েছে কি? ডিজে বলতে কি কোন আওয়াজ হইতেছে বাইরে থেকে? ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্যার। আবার আমার অপমান, এটা অপমান না ভাইয়া? সব কিছু অপমান করবে না, নিলে ভালো না এটা। আচ্ছা, সবাই কি মোটামুটি বুঝতে পারছো? হ্যাঁ, তানিয়া ইসলাম, হোসেন রানা, রুবায়েত, ফেরদৌস, নেটের প্রবলেম হইতেছে। আমি তো দেখতেছি এখানে কারেক্ট রুবায়েত, এই যে এখানে কি ফাইন ভাবে দেখা দিতেছে, একেবারে বিউটিফুল ভাবে দেখা দিতেছে এটা। তো
সবাইকে বুঝতে পারতেছো? আমাকে সবাই কমেন্ট বক্সে জানাও, সবাই কমেন্ট বক্সে জানাও ভাইয়া ক্যামেরায় কি জানি হয়েছে। হ্যাঁ ক্যামেরা হয়েছে একটু আগে আমার এই যে আমার পিছনের সাইডের এই দেখো মোবাইলের কি হয়েছে, একবার ডাইরেক্ট আমার এটা তো আমাদের ফিক্সড করা, কিন্তু আমার এটা খুলে গেছে। ঠিক আছে, লাইভ করতে করতে খুলে গেছে, দেখছো? তোমাদের লাইভের জন্য আমার ক্যামেরাটাই শেষ, ও মোবাইলটা শেষ। ঠিক আছে, তো মোবাইল মোবাইল কিনে দিবা, তোমার আমার অনেক টাকা আছে বুঝতে পারছি। তো একটু খেয়াল করো যে বুঝছি সুমাইয়া এরকম টাকা আমাকে জমা দিবা, ওই দিন যেমন দিছিলা না, আবারও দিও। ওকে ঠিক আছে, তো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, মরিয়ম আক্তার সুলতান, হ্যাঁ বুঝছি। ওকে, আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পারে। হ্যাঁ, আয়েশা আক্তার, নাদিয়া, মিশু। সাউন্ড কি এখনো প্রবলেম? সাউন্ড কি প্রবলেম? আমাকে একটু সবাই জানো তো, সাউন্ড কি বেশি প্রবলেম? এটার জন্য এটা কেটে দিই। এবার দেখো তো সাউন্ড মনে প্রবলেম হবে না। আচ্ছা, তো আমি সবার কাছ থেকে নুসরাত ইসলাম তানহা, আর কত কষ্ট কালকে এটা মোবাইল কিনে দেবো। ওকে ঠিক আছে, না ঠিক আছে লাগবে না, আমার মোবাইলের দাম 39,000, তোমরা 29,000 টাকা চান্দা করতে পারবা না, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করি, আর আমি বেশি দামি মোবাইল চালাইতাম না, এইটুকুই সীমাবদ্ধ, দরকার নেই। একটু খেয়াল করো, তাহলে আমরা আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পারছি। এবার আমরা তারপরে আর একটা অঙ্ক করাবো, তারপরে আমরা ছুটি দেওয়ার চেষ্টা করব। তো যদি ইচ্ছা করে আর কি ছুটি দেওয়ার, তাহলে ছুটি দিয়ে দিব। ওকে, তাহলে এর ফাঁকে দিয়ে আমাকে এই ব্যাপারটা একটু জানানোর চেষ্টা করো। আমাকে, আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিই, সেটা আমাকে বলতে হবে। আমাকে জানাও যে সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম, আচ্ছা ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিলাম, একরকম হয়ে জায়গাটার মতো হয়ে যায়। আচ্ছা পটাশিয়াম ক্লোরাইড দিলাম, এই দুটার মধ্যে কে অধিক সমযোজী বা কে অধিক পানিতে দ্রবণীয় হইলে হইতো, আচ্ছা এটাই দিলাম। আচ্ছা এটার মধ্যে কে অধিক সমযোজী, এটা এ এটা বি। সবাই এটা একটু জানানোর চেষ্টা করো, আমাকে খুব তাড়াতাড়ি জানানোর চেষ্টা করো, তারপর আমরা করবো। আচ্ছা ওই স্টুডেন্টরা কোথায়, স্টুডেন্টরা কোথায়? হ্যাঁ অল ক্লিয়ার মনে হতো, সুলতান লাইভ শেষ করে নাই বলছে এবার ক্লিয়ার। পারমিতা দেখান, মিশু, হ্যাঁ নুসরাত। ওকে, আমরা এবার আসবো অন্য একটা অঙ্কে। একটু কষ্ট শোনো, তোমরা এখন যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য কষ্ট, কোনো কষ্টই থাকার কথা না, ঠিক আছে? তাদের এখন জীবন মরণ লড়াই চলতেছে। হ্যাঁ, আর আল্লাহ আল্লাহ করে তোমরা একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে, কিচ্ছু করার নেই, বুঝছো? তোমরা যদি এখন চিন্তা করো যে না তোমাদের এই বেশি বড় হয়ে যায় লাইন, তোমরা এটা চিন্তা করো, তোমরা আরো আমারে দিয়া পড়ানোর চেষ্টা করাইবা, তুমি যে ভাই এর একটু বেশি পড়ান, এটা ও একটু বেশি বুঝিয়ে দেন, তোমরা আরো আমাকে খাটাইবা, বুঝছো? তোমরা যদি এখন বলো যে ভাই লাইফ শেষ করেন, তাইলে তো এটা দুঃখজনক। ওকে, আমাকে একটু জানাও যে তুমি এটা দিতে পারছো কিনা, সবাই একটু আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি একটু ট্যাপ কিনা আনতে হবে, ট্যাপ কিনা আনছিলাম, কিন্তু ট্যাপটা কই গেল আমি খুঁজে পাই নাই, ঠিক আছে? আচ্ছা আমি আশা করি ওটা থাকবেই, এটা আমার দিলাম কি দিক দিয়ে। ওকে, তাহলে আমরা এবার একটু কেপিকেসি তে চলে যাচ্ছি, কেপিকেসি এর ব্যাটগুলোতে চলে যাচ্ছি। দেখি আমাকে এর ভিতরে দিয়ে কে কে কমেন্ট করছিল। ওকে স্যার আমরা তাইলে যাই। না 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 আয়েশা সিদ্দিকা, তুমি কেন যাবা? তোমাদের সবারই বুঝতে হবে, আমি বলতেছি ওদের একেবারে ডাই হার্ট থাকতে হবে। আর তোমাদেরও তো জুন মাসে পরীক্ষা, তাই না? তোমাদেরও তো অনেক কষ্ট করতে হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ ওকে, আমার চুল গুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, কেউ একজন ঠিক করে দেওয়ার জন্য মানুষ একজন আশা করি পরে। ওকে ঠিক আছে, আচ্ছা যাই হোক। রিয়াদ হোসেন কামাল, নুসরাত জাহান তানহা, হোসেন রানা মিজি। ওকে, অনেকেই এইসব প্রশ্ন কয়দিন ক্রিয়েট করছেন না, বেশি দিনে ক্রিয়েট করি না। ওকে, আমরা যাই আপনার বেশি কষ্ট হোক, এত কষ্ট করেন, ধন্যবাদ স্যার। হ্যাঁ কেটে আমাদের ক্ষুদ্রাকার সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ ওকে ওকে, আমরা এবার এইটা একটু দেখি যে সোডিয়াম ক্লোরাইড আর কি পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কে অধিক সমযোজী। আমরা যদি দেখি এটাকে ভাঙলি, সোডিয়াম ক্লোরাইড এটা ক্লোরাইড, এটা কি প্লাস, এটা কি প্লাস। একটু খেয়াল করো, এই দুটো জিনিসের চার্জও একরকম, জিনিসটাও একরকম। এই জন্য দেখো এই দুইটা দৃষ্টি এখন কথা বলতে হবে, সোডিয়াম প্লাস আর কি পটাশিয়াম প্লাস। দেখো তো এবার এই দুটো ক্যাটায়ন, এখন আমার দেখতে হবে যে ক্যাটায়নের ক্ষুদ্রাকার
এখন এই দুটোর মধ্যে কার আকার ক্ষুদ্র? সোডিয়ামের আকার ক্ষুদ্র, এই জন্য যার আকার ক্ষুদ্র সেই অধিক সমযোজী, সুতরাং সোডিয়াম ক্লোরাইড অধিক সমযোজী। তো সবার অ্যান্সারই কারেক্ট, খুব ভালো, আমি দেখলাম সবার অ্যান্সারই কারেক্ট হয়েছে। বুঝলাম, বেশিক্ষণ বলে দিকে তাকাইতে পারি না, ভাবেন আপনি স্যার আপনার যদি ক্লাস চালিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে এইটা আশা করি সবাই বুঝে গেছো। এই সমযোজী বা আয়নিক থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা খুব বেশি। পোলারিটি ব্যাপারটাকে অনেক পছন্দ করে, আমি দেখছি যারা প্রশ্ন করে। তাহলে এই ব্যাপারটাকে আমরা একটু গুরুত্ব দিব। ওকে, আমরা এবার চলে আসবো এই অঙ্কটাতে, ঠিক আছে? তাহলে দেখো ax5 এর মধ্যে 1/5 ax3 আর x2, এখানে ডেল এর মান ধনাত্মক। খেয়াল করি আমরা, বলতেছে উদ্দীপকের বিক্রিয়ায় কেভি এর রাশিমালা বের করো। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে লেখা আছে কি ax5, এখানে হইছে কি বলতো ax3 প্লাস কি x2। খেয়াল করি একটু, সবাই খুব ভালো করে খেয়াল করতে হবে। তো এইখানে যদি বলি, এখানে 1 মোল থেকে এখানে কি হয়েছে 0.0 মোল প্রাথমিক অবস্থায়। সাম্যাবস্থায় আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, এখানেও আলফা, এখানেও কি আলফা। তাইলে আমরা যদি এইটুকু বুঝতে পারি, সবাই বুঝতে পারছি, এখানে লিখতে পারো প্রাথমিক অবস্থায়, এটা লিখতে পারো সাম্য অবস্থায়। দেখো কেপি এর রাশিমালা বের করার জন্য আমরা জানি কি আংশিক চাপ বের করার লাগে। আংশিক চাপের জন্য আমরা জানি কি লাগে, নিচে মোট মোল সংখ্যা, উপরে ওই উপাদানের মোল সংখ্যা ইনটু মোট চাপ। আর কেসি এর বেলায় হইলো কি বলতো, উপরে হইলো কি বলতো ওই উপাদানের মোল সংখ্যা, নিচে মোট আয়তন। কেসি এর বেলা হয় কি বলতো ঘনমাত্রা, ইকুয়াল টু কি বলতো উপরে হয় উপাদানের মোল সংখ্যা, নিচে হয় কি আয়তন। কিন্তু কেপি এর বেলায় হলো কি বলতো, কেপি এর বেলায় আমাদের জানি আংশিক চাপের বেলায়, আংশিক চাপ এটা একটু আমি বলে দিই, একটু সবাই খেয়াল করো। আংশিক চাপ ইকুয়াল টু নিচে হলো মোট মোল সংখ্যা। তবে এই প্রত্যেকটা কথা হইলো কি সাম্যাবস্থায়, খেয়াল করতে হবে। মোট মোল সংখ্যা উপরে হইলো ওই উপাদানের মোল সংখ্যা, মানে যেই উপাদানের বের করব ওই উপাদানের মোল সংখ্যা ইনটু মোট চাপ, ইনটু কি মোট চাপ। আংশিক চাপ আমার মনে হয় অনেকে বুঝবা না পরে, আমি একটু এখানে একটু বড় করে লিখি। আংশিক চাপ ইকুয়াল টু নিচে হলো মোট মোল সংখ্যা, উপর হইল কি ওই উপাদানের মোল সংখ্যা। এটা দিয়ে একটু কথা আছে, এই জন্য কিন্তু আমি এটাকে একটু এত হাইলাইট করতেছি, ইনটু মোট চাপ। ফরওয়ার্ড করে আমি এর থেকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাই একটু খেয়াল করি, তাহলে বোঝা গেল যে এগুলো সব সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা লাগবে। তাহলে বলতে পারি যে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা বের করে ফেলি। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ইকুয়াল টু বলতো এই যে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, এটা কাটা দিলে কি থাকে 1 প্লাস আলফা। তো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা হলো 1 প্লাস আলফা। তাহলে সুতরাং আমি এটার আংশিক চাপ বের করি এবার। তাহলে পি অফ ax5, তারপরে কি হবে x ইকুয়াল টু নিচে মোট মোল সংখ্যা কে 1 প্লাস আলফা, উপরে ওই উপাদানের মোল সংখ্যা যেটা বের করতেছি, নিচে মোট মোল সংখ্যা, উপরে ওই উপাদানের মোল সংখ্যা ইনটু মোট চাপ। এবার করব পি অফ ax3, নিচে মোট মোল সংখ্যা, উপরে ওই উপাদানের মোল সংখ্যা ইনটু মোট চাপ। আবার এটার বেলায় দেখো পি অফ কাটা x2 টা মানে আংশিক চাপ, নিচে মোট মোল সংখ্যা, উপরে ওই উপাদানের মোল সংখ্যা সাম্যাবস্থায় ইনটু মোট চাপ। এইবারে আমরা এবার কেপি ইকুয়াল টু আমরা কি জানি বলতো, যে নিচে হলো কি বিক্রিয়ক, উপরে কি উৎপাদ। তাহলে পি অফ ax5 টা নিচে, আর উপরে হলো কি পি অফ ax3 ইনটু পি অফ x2। একটু খেয়াল করবো, যদি ধরো এখানে থাকতো 2 তাহলে এখানে দিতাম স্কয়ার, তাহলে এখানে থাকতো 3 তাহলে এখানে দিতাম কিউব, এখানে ধরো থাকতো 3 তাহলে এখানে দিতাম কিউব, এখানে থাকতো 2 তাহলে এখানে দিতাম স্কয়ার। এগুলো তো সবাই জানোই। তাহলে এই মানগুলো দেখ এখানে বসে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মানটা চলে আসছে। তাহলে আশা করি এই ব্যাপারটা আমরা অনেক অনেক ভালো করে বুঝতে পারছি। এবার আমরা চলে আসবো, এইটা একটু বোঝানোর আগে এইটা বুঝিয়ে দিই। দেখো এই অঙ্কটার ভিতরে যদি আমি এইটাকে এখানে একটু সাজাই, দেখো এইটা যা এটা কিন্তু তাই, শুধু এক্স গ্যাস ওয়াই গ্যাস আর এটা মানে একই জিনিস, একই কোয়ালিটির অঙ্ক। তো সবাই কি বুঝতে পারতেছে কিনা আমাকে আগে জানাতে হবে। হ্যাঁ, মিথিলা মার্জারের নামটা এত স্টাইলিশ কি লিখে, তুমি এই ওয়ার্ড কই পাইছো? দেখো হ্যাঁ
ফার্স্ট অ্যান্সার দিছি বাট নাম না, হ্যাঁ নাইমুর রহমান, না নাইমুর রহমান প্রথম থেকেই ক্লাসে সম্পূর্ণ অ্যাক্টিভ। ওকে অ্যান্সার দিতে দে কাছে এত লেট করে আসি ভাই, চার্জ মাত্র 2% আছে, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত স্টে করতে পারো। ওকে ঠিক আছে, সবাই বুঝতেছো তো? আমাকে ইয়েস নট ভেরি গুড কিছু লেখা জানা, এটা বুঝছো কিনা আমাকে ইয়েস লিখে জানো যারা যারা বুঝতে পারছো। এবার আমরা এখানে চলে আসবো, বলছে কি বিক্রিয়ার 30% বিদ্যুৎ করতে কত চাপ প্রয়োজন। একটু খেয়াল করো তো, অঙ্কটা কিন্তু মোটামুটি একটু অন্য টাইপের। আমরা আগে বের করতাম কেপি, এখানে যদি পি দেওয়া থাকতো কি এখানে কি বের করতে কি দেওয়া থাকতে হবে, এই পি দেওয়া থাকতে হবে আর আলফা দেওয়া থাকতে হবে। আলফার মানটা বিয়োজন ধ্রুবকের মাধ্যমে আমরা আলফার মানটা বসিয়ে দিব, চলে আসবে। কিন্তু এইখানে একটা মজার ব্যাপার হলো কেপির মান দিয়ে দিচ্ছে ডাইরেক্ট, আমাদের যে ব্যাপারটা বের করা যায় সেটা দিয়ে দিছে, আর আলফা দিয়ে দিছে, আলফা দিয়েছে 30%। তাহলে আলফা 30% মানে কি বলতো 0.3। তাইলে খেয়াল করো তো, এবার আলফা আছে আর কেপি আছে, তাই এবার খেয়াল করো তো আমরা এখানে বসে দিলে বের করা যায়। তাহলে এখান থেকে আলফা আলফা বের করে আর এখান থেকে বের করতে পারি আমরা এই মানগুলো এখানে যখন বসাবো, কেপি এর মান বসাবো এখানে কত 1, আর এখানে এই এগুলোর জন্য শুধুমাত্র পিটা থেকে যাবে, এগুলোর মান তো বের হবে, এইটার মান তো বের হবে আলফার মাধ্যমে। তাহলে সুতরাং এখান থেকে আমরা নিজের চাইলে কি বের করে ফেলতে পারবো, এই চাপটা বের করে ফেলবো, মোট চাপ বের করে ফেলতে পারবো। ওর আমাদের করতে পারতো কি আলফা দিয়ে দিত 30% করে বিয়োজিত হয়, তাহলে সুতরাং তখন আমাদের পি দিয়ে দিত, চাইতো কেপি কত তাও চাইতে পারতো। এবার আসো তারপর কটা বলছে বিজ্ঞানী 1.2 অ্যাটমসফিয়ার চাপে ঘটলে এক্স এর শতকরা কত অংশ বিদ্যুৎ হবে। এইবার আবার চাইছে কোনটা, দেখো কত মজার ব্যাপারটা। এবার চাপ দিয়ে দিছে, কিন্তু চাপ যেটা গতে বের হবে সেটা না, এখন বলছে চাপ পি এর মান যদি 1.2 অ্যাটমসফিয়ার হয়, তাহলে এবার আপনি বলেন যে এই আলফা তখন নাই, এই আলফাটা তখন কত। এই মজার ব্যাপারটা, তাহলে এই সেম ব্যাপারটা যে এনে আমরা কি করতে পারবো বলতো, এখানে আলফা মানটা তখন বের করতে পারবো। এই যে তখন কিন্তু এইটা দেওয়া থাকবে কত 1.2 অ্যাটমসফিয়ার। আবার এই কেপি তুমি এখানে চলে আসবে, এখানে চলে আমি একটু এই লাইনটা একটু লেখা দেখাই, তাহলে এটা হবে কি নিচে, তাই না? এই যে এটা হবে এরকম, আমি একটু লিখে দেখালে তোমরা মোটামুটি আরো বেশি ক্লিয়ার হবে। ইনটু পি, আর এখানে হইতেছে কি আলফা ইনটু আলফা 1 প্লাস আলফা ইনটু এখানে কি ইনটু পি আছে, সরি, আর ইনটু আলফা 1 প্লাস আলফা ইনটু পি। এবার দেখো একটা পি কাটা যায়। এবার দেখো আমি যদি আরেকটু ক্যালকুলেশন করি, হয়তো আমার এখানে লেখা দেখা যাচ্ছে কিনা আমি একটু সন্দেহ আছি। তো একটা আলফা কাটা যাবে, ক্যালকুলেশন করলে মোটামুটি এরকম মানটা হবে যে আলফা স্কয়ার বাই 1 প্লাস আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা বাই 1 প্লাস কি আলফা ইনটু পি। তাহলে ক্যালকুলেশন করলে এখানে দেখা যায় একটা আলফা কাটা গেলে আলফা স্কয়ার বাই, তো এইটুকু টাইপের একটা মান থাকে, তুমি দেখো। তাহলে এখানে আমার একটা মান মিসিং থাকবে, ঠিক আছে, কেপি দেওয়া আছে কেপি দেওয়া আছে, তাহলে আলফা মিসিং, ক্যালকুলেশন করে আলফা বের করে ফেলতে পারবো। তাহলে আশা করি আমরা বুঝে গেছি। এবার সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব, আমরা জানি সাম্যাবস্থায় নিয়ামকের প্রভাব এর কথার অর্থ হলো যে লা শাপেলিয়ারের নীতি। এখন লা শাপেলিয়ারের নীতি কোনটা, যে ওকে দেখো লা শাপেলিয়ারের নীতি কি বলতো, উমুখী বিক্রিয়ায় যে কোনো নিয়ামক তাপ চাপ ঘনমাত্রা এমন ভাবে পরিবর্তন হবে যাতে পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। সেটা হলো ওকে ফাতেমা, নার্গিস আক্তার, সাইমন মিজি, তানিয়া ইসলাম, আমাকে সবাই বলো যে এইটুকু বুঝতে পারতেছে কিনা, এই যে যেটুকু বুঝাইলাম এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা বুঝতে পারতেছে কিনা। তুমি প্রথমে খেয়াল করো, আমরা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা এখানে যদি কেসি রাশিমালা বলতো তাহলে কিভাবে করতাম সেটা দেখাবো, এর আগে এইটা দিয়ে একটু বুঝিয়ে দিই। এই যে প্রথমে আলফার মানটা যত বছর বিবেচিত হয় সেটা আলফার মান, তাহলে চাপ কত কেপি আছে, তাহলে এখানে আইনা আমরা বসে দিলাম, চলে আসলো। দেখো এখানে আমরা জানি কেপি কিন্তু এটা চলে আসবে, দেখো চাপের মান দিয়ে দিলে আলফার মান দিয়ে দিলে তুমি তো অবশ্যই কেপির মান দিয়ে দিছে, এর আলফা মান দিয়েছে কেপি বের করতে বলছে। আবার এখানে আবার পরে বলতেছে যে পি আছে আর কেপি আছে, তুমি আলফা বের করো, তাহলে ক্যালকুলেশন করে আলফা বের করা পসিবল, সেটা কি গ থিটা। তো আশা করি বুঝতে পারতেছো। বলছে স্যার কিছুই বুঝি না, তোমার এখানে প্রথম থিকা তুমি যদি রাশিমালা বের করতে হবে, রাশিমালা তোমার বুঝছো আশা করি। রাশিমালা বের করার পরে আমার দেখতে হবে কি মান দেওয়া আছে, বলতেছে 30% বিয়োজিত হয়, তাহলে 30% বিয়োজিত করা মানে আলফা ইকুয়াল টু 30, এখানে আলফার মান 30 পেয়ে গেছে, পার্সেন্ট মানে 0.3, আর কেপি পেয়ে গেছে এখান থেকে 1%, তাহলে কেপি পেয়ে গেছে, দেখো এখান থেকে কেপি পেয়ে গেছে 1, আলফা আছে কেপি আছে, দেখো আমার মজার মান কি কি, দেখো এখান থেকে কেপি ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে আরো ছোট করা যায়, এটাকে লেখা যায় যে আলফা স্কয়ার বাই 1 প্লাস আলফা স্কয়ার ইনটু 1 বাই 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা,
তাহলে দেখো একটা একটা কাটা গেলে থাকে কি বলতো, যে এরকম থাকে, দেখো মজা আছে। তাহলে কেপি গেলে কি থাকবো, আলফা স্কয়ার বাই 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা ইনটু কি ফি। একটু খেয়াল করো, কেপি আছে আলফা আছে, দেখো কেপি আছে আলফা আছে, তাহলে ফি বের করা পসিবল, অবশ্যই পসিবল। আবার ফি আছে আর কেপি আছে, তাহলে আলফা বের করা পসিবল, অবশ্যই পসিবল। তাহলে আশা করি সবাই এইটুকু বুঝতে পারছো, না বুঝলে আবার একটু বুঝে, হ্যাঁ আবার একটু বুঝাইছি, তো আশা করি দেখলে আবার বুঝে যাবে। কাউসার শেখ, হ্যাঁ এখনো কিন্তু মনে হয় শেয়ার আর নাই, কিন্তু ফাতেমা শেয়ার করে না, নার্গিস আক্তার শেয়ার করে নাই, ঠিক আছে। তো ক্লাসটা শেয়ার করতে হবে, ক্লাসটা শেয়ার করে টার্মিনালে রেখে দিলে তুমি আবার দেখতে পারবা, বুঝতে পারছো। ক্লাসে কতক্ষণ হলো, ওকে মাত্র 1 ঘন্টা 20 মিনিট। স্যার দ্রব্যতা গুণফল, আয়নিক গুণফল এগুলোর নামগুলো ভালো হতো। আচ্ছা সেটা তো ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায়, সেকেন্ড অধ্যায়ে আমরা তো ওই অঙ্কগুলো করছিলাম, ঠিক আছে। ওকে তবুও আমরা এটা করবো, হ্যাঁ বুঝছি, হ্যাঁ গুড, ওকে। তাহলে এবার দেখো, এটা তোমরা কে সি চাইতো, তাহলে আমি কি করতাম, আমরা জানি কেজি ও কেসির ভিতরে সম্পর্ক আছে, যেটা একটু পরে বোঝাচ্ছি। এটা তো কেজি চাইতো, তাই আমরা কিন্তু বলতাম যে তখন কিন্তু ঘনমাত্রা কি বলতো, তখন হয় ঘনমাত্রা। যদি এটা এই কেসের সমস্যা, তাহলে ঘনমাত্রা ইকুয়াল টু, আমরা জানি কি বলতো, এখানে পিটি কিছুই নেই, উপরে হয় আর এই মুছে দিলাম কেন, ওই উপাদানের মোল সংখ্যা বাই কি বলতো আয়তন, এটাই তাই না? তাহলে আমরা বসিয়ে দিব উপাদানের মোল সংখ্যা বাই আয়তন, ওদের মোল সংখ্যা বাই আয়তন, মোল সংখ্যা বাই আয়তন। তাহলে সেম ভাবে এভাবে বসাও, বসালে কেসি চলে আসবে। তো আশা করি কেসি করতে পারবা। এবার কেপি ও কেসি এর সম্পর্ক তো মাঝে 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 কেপি কে বলে কেসি, আমাদের কেপি ইকুয়াল টু কেসি ইনটু আর কে হোল টু দি পাওয়ার কি ডেল। এবার কেপি এর সাথে রাশিমালা এরকম ভাবে আসে। তো আমরা এখন ছোট্ট একটা উদাহরণ দিব, তোমরা বুঝার চেষ্টা করো, দেখো। তাহলে আমরা এখান থেকে যদি বলি কি একটু দেখি, কেসি এর একক গুলা বা কেপি এর একক গুলা নিয়ে অনেক কথা আছে, সেটা কি বলতো। আমরা জানি কি যে আমাদের এখানে থাকে কি 2 of n is 3 ইকুয়াল টু বলতো n2 plus 3 s2। এখন আমাকে যদি এখান থেকে বলে যে আচ্ছা আমি না দিয়ে দিলাম n2 plus 3 s2 ইকুয়াল টু বলতো 2n is 3। আমাকে যদি এখানে বলা হয় যে ডেল n এর মান কত, তাইলে আমাকে এবার অ্যানসার দাও, ডেল এর মান কি 2 নাকি -2 নাকি 1 নাকি কোনটি নয়। এবার আমাকে এর সাথে সাথে এখানে অ্যানসার দিতে হবে যে এটা কি কেপি ইকুয়াল টু কেসি নাকি কেপি গ্রেটার দেন কেসি নাকি কেসি গ্রেটার দেন কি কেপি, এখানে কোনটা হইতে পারে। এবার আসো এখানে এটাও এবিসি, ঠিক আছে। আবার এখানে এককগুলো দেখো, এটা কি, এটা যদি একক কি মোল পার লিটার নাকি মোল স্কয়ার লিটার টু দি পাওয়ার 2 নাকি মোল টু দি পাওয়ার 2 লিটার স্কয়ার, অর অ্যাটমসফিয়ার নাকি অ্যাটমসফিয়ার স্কয়ার নাকি অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 2। দেখো এখানে আমি কয়েকটা চারটা দিলাম, এইখানে একটু খেয়াল করি, চারটার ভিতরে একটু বুঝি। এবার আমাকে প্রথম থেকে অ্যানসার দেওয়ার চেষ্টা করো, এক লেখা দিবা এটা হলো 1 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বর প্রশ্ন, এটা 3 নম্বর প্রশ্ন, এটা 4 নম্বর প্রশ্ন। তাহলে বুঝতে পারবো যে কারটা সঠিক হয়েছে। 1 এর এ নাকি বি, 2 এর এ নাকি বি, 3 এর এ নাকি বি, 4 এর এ নাকি বি, এভাবে দিবা। এভাবে দিলে আমি বুঝতাম না তো। 1 2 দিয়ে দাও, 1 2 দিয়ে দাও, 1 2 দিয়ে দাও, 1 2 দিয়ে দাও, ঠিক আছে। 1 এর এ নাকি 2 এর এ এভাবে দিবা, ওকে। স্যার মাথার উপর দিয়ে যাইতেছে ফাতেমা, আচ্ছা এটা কোন ফাতেমা, কই মাথার উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে কেন দিতেছে, আমি তো মাথার উপর দিয়ে পরে যাচ্ছি না, আমি তো মাথা নিচে দিয়ে পরে যাচ্ছি। আচ্ছা এটা কিন্তু আমাদের যে ওই যে লাশ আপনাদের নীতি, এটা একটু দেখে নিবা, এটা আমরা পড়াইছিলাম অনেকবার। এবার দেখো আমি তো মাথার নিচে দিয়ে পরে দিচ্ছি, ওকে। আমি সবার ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, আমার একটু দেখি এটা কে কি বুঝতে পারতেছ। আসলে ডেলের মান বের করে বুঝি, ওকে। আমাকে 1 2 দিয়ে দেখাও, 1 2 দেখার চেষ্টা করো। ঘুম আসে জাওয়াদ, হ্যাঁ ঠিক আছে, ঘুম আসতেছে, ওকে। জাওয়াদ আমার স্টুডেন্ট ছিল, এখন রিটায়ার্ড করছে স্টুডেন্ট থেকে, ওকে। 2 এর সি, 1 এর বি, সাইমন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার আমি একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব। এবার দেখবো তোমরা তোমাদের সাথে মিলিয়ে নাও, এবার দেখবো যে কার কয়টা হয়েছে, আমাকে জানাবা যে কার কয়টা হয়েছে। এই 4 এ তুমি কত পাইলা, আমাকে জানাবো যে 4 এ কত। তুমি লিখবে 4 আউট অফ, ঠিক আছে, 2 আউট অফ 4 বা
4/4 তুমি কত পাইছো জানো? সবাই লেখো, সবাই তোমার মনের মতো করে লেখো, তোমার মনের মতো করে অ্যান্সার দাও। তাহলে তুমি গণ পাবে তুমি কত পাইছো, 4 কত পাইছো। ঠিক আছে, তুমি আগে লেখো, তোমার মনের মতো করে লেখো। লেখার পরে তুমি আমাকে জানাবা যে তুমি কত পাইছো। এখন লজ্জার কিছুই নেই। ঠিক আছে, তুমি 0 পাইলেও লেখো, লেখা দেখার চেষ্টা করো। সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। ভুল হোক, ভুল হইলেও ভুল হোক, কোনো সমস্যা নেই। এখানে এইটা যদি বুঝতে পারো, ইনশাল্লাহ আমি আশা করি একটা অবজেক্টিভ এখান থেকে কমন পাবা। মানে এই ব্যাপারটা ঠিক আছে, একটা অবজেক্টিভ কমন পাবাই, এটা কি শিওর, এটা আমি শিওর দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। সবাই আমার সবাই একটু করে জানাবা যে কার কত পাইলা তুমি, একটু খেয়াল করো। এইবার এখানে ডেল এর মান বের করার জন্য সিস্টেমটা কি? আমরা জানি ডেল এন ইকুয়াল টু উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। এটা কিন্তু আমরা জানি যে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। যদি খেয়াল করি, এখানে উৎপাদ কত মোল? 2 মোল, মাইনাস বিক্রিয়ক কত মোল? 1 মোল প্লাস 3 মোল, 1 মোল প্লাস 3 মোল, তাহলে কত মোল? তাহলে টোটাল -2। তাহলে ডেল এর মান -2, একটা পেয়েছি -2। আশা করি বুঝতে পারছো। এইবার আসি এই সম্পর্কগুলো কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক। আমরা এটা জানি যে কেপি ইকুয়াল টু, তুমি এখন आंसर দিতে পারো, সবাই आंसर দিতে থাকো, কেপি ইকুয়াল টু কেসি ইনটু আরটি হোল টু দি পাওয়ার ডেল এন, তাই না? এবার দেখো কেপি ইকুয়াল টু কেসি ইনটু আরটি হোল টু দি পাওয়ার ডেল এর মান কত? -2। তাইলে আমরা এটা দেখতে পাইতেছি কিনা, কেপি ইকুয়াল টু কেসি বাই আরটি স্কয়ার। এবার দেখো তো কে বড়, তাইলে বলো তো। তাইলে অবশ্যই আরটি স্কয়ার এখানে যদি চলে যায়, তাহলে কেপি ইনটু আরটি হোল স্কয়ার ইকুয়াল টু কেসি। তাইলে বুঝা গেছে কেসি টা কেপি থেকে অবশ্যই বড়, তাই না? কারণ কেসি ইকুয়াল টু কেপির সাথে আরো কিছু গুণ দিলে কেসি হয়, কেপির সাথে আরো কিছু মান গুণ দিলে কেসি হয়। তাহলে বুঝা গেছে এখানে কেসি বড়। তাহলে হবে কেসি গ্রেটার দেন কি কেপি। তাহলে এখানে গ অ্যানসার। এইখানে আসো এককটার বেলায় আমরা জানি যে এইটা হলো কার একক বলতে পারবা? কেসি এর একক। কেসি এর সাধারণ একক হলো মোল পার লিটার। খুব মনোযোগ দিয়ে বুঝো, কেসি এর সাধারণ একক হলো মোল পার লিটার। মোল পার লিটার, মোল পার লিটার হওয়ার কথা, মোল পার লিটার। যেহেতু এখানে ডেল এর মান কত বলো তো? -2, তাহলে হোল টু দি পাওয়ার -2 খেয়াল করতে হবে। তাহলে দেখো মোলের উপরে হবে -2, লিটারের উপরে কি হবে? স্কয়ার। তাহলে সেটা কোনটা? অবশ্যই মোলের উপরে কি বলো তো? ইনভার্স 2, লিটারের উপরে কি? স্কয়ার। মোলের উপরে ইনভার্স 2, যে এটা কি। যাই হোক, তোমরা এটারে ক্রস করতে পারো, তিনটে করতে পারো, ঠিক আছে। আর এইবার একটা দেখো, তাই সুতরাং আমরা জানি কেভের একক কি? অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ার এর উপরে কি? -2, তাহলে এটা অ্যানসার। তাহলে আমাকে বলো তো কয়জন তোমরা সঠিক অ্যানসার দিতে পারছো? কয়জন কত পারছো দেখি তো, তুমি কত পাইছো আমাকে একটু জানাও দেখি তো, সবাই জানাও। আয়েশা, রিয়াদ হোসেন, গামাল, সাইমন মিজি। এবার আমাকে বলো এটা বুঝছো কিনা, সম্পূর্ণভাবে বুঝছো কিনা, আর কে কত পাইছো। তাইলে কে কত পাইছো আমাকে জানো, খুব তাড়াতাড়ি জানো। আশা করি এটুকু বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? তাহলে অ্যাটমসফিয়ার হলো কি বলতো? কেপি এর সাধারণ একক। তারপর আবার ডিফেন্ড করতে হবে যে এইখানে ডেল এর মান কত। আমরা দেখতে পাইতেছি ডেল এর মান কত বলতো? -2। তাহলে ধর অ্যাটমসফিয়ার ইনভার্স -2, এটাই কার একক বলতো? কেপি এর একক। কেসি এর এককটা কিভাবে আমরা বের করি? মোল পার লিটার, আসল একক। আমার ডেল এর মানটা হবে হোলে। তাহলে ধর মোল ইনভার্স টু লিটার স্কয়ার, মোল ইনভার্স টু লিটার স্কয়ার। তাহলে সেটা এটা অ্যানসার। তাহলে এইখানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার একটা দিব, সবাই মিলে জানো তো তুমি কত পাইছো? তুমি লেখো যে 4 কত পাইছো, তোমরা বলো 4 কত পাইছো, আমাকে বলো, খুব তাড়াতাড়ি বলো। 4 কত পাইছো দেখি তো, কে ফার্স্ট হইছো? এবার দেখো আমাকে আরেকটা বলবা, S2 plus I2 equal to কি? 2SI। আমাকে এখানে বলতে হবে যে এইটা কেসি এর একক। তাহলে কেসি এর এককটা আমি যদি বলি যে A হলো মোল পার লিটার, B হলো মোল স্কয়ার লিটার টু দি পাওয়ার 2, C হলো শূন্য, মানে একক নেই। এবার আমাকে এই এককটা তাড়াতাড়ি বলে দিতে হবে, তোমাকে তাড়াতাড়ি বলো যে এখানে কেসি এর এককটা মোল পার লিটার নাকি এটা নাকি নেই। খুব তাড়াতাড়ি বলতে হবে আমাকে, খুব তাড়াতাড়ি। ওকে, শেষ করেন। হ্যাঁ 0, আমি একটা ফাইলটা 0 অ্যানসার দিয়ে দেবা। তাহলে তুমি একেবারে জিতছো, তুমি পাস।
তুমি ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট সি 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 হ্যাঁ ওকে একক নাই গুড সুতরাং নেই কিভাবে নেই বলো তো কারণ আমরা জানি এইটা ডেলের মান করবো সবসময় কিভাবে করবো ডেলের মান কিভাবে 2 মাইনাস এখানে কত 1 যোগ 1 তাহলে কত 2 তাহলে 0 সুতরাং মোল পার লিটার ইন হোল টু দি পাওয়ার 0 তাহলে কত বলো তো 1 মানে একক নেই দৌলত কেসি কেফের একক কি তাও নেই যদি বলি কেপি ইকুয়াল টু কেসি নাকি কেপি গ্রেটার দেন কেসি নাকি কেসি গ্রেটার দেন কি কেপি এটাতে কোনটা হবে বলো তো এবিসি এর মধ্যে কোনটা হবে তাহলে আমি যদি বলি কেপি ইকুয়াল টু কেসি নেই কেপি গ্রেটার দেন কেসি নেই কেসি গ্রেটার দেন কেপি এটা কোনটা হবে হ্যাঁ নাই নাই সি গুড ওকে ওকে এটা একটু জানার চেষ্টা করো যে এখানে কোনটা হবে এটা ইকুয়াল টু কেপি ইকুয়াল টু কেসি নাকি কেপি গ্রেটার দেন কেসি নাকি এটা বলো তো আমি অপেক্ষা করতেছি এ এ বলছো হ্যাঁ মরিমত্ত সুলতান সবার আগে তারটাই কারেক্ট কেপি ইকুয়াল টু কেসি কেন বলো তো কারণ আমরা এই সূত্রটা একটু আগে শিখে ফেলছিলাম কি বলতো আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি ইনটু আরটি হোল টু দি পাওয়ার del n তাহলে কেপি ইকুয়াল টু কেসি ইনটু আরটি হোল টু দি পাওয়ার 0 তাহলে এই মানটা কত আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি ইনটু q1 তো আমরা বলতে পারি কেপি ইকুয়াল টু কি কেসি এটা হলো আমাদের आंसर তো আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো তো আমরা কি আগাবো কিনা মনে নাই একটার আমাকে দেখে এখনো সাপোর্ট দিতে পারো কিনা তোমরা যদি সাপোর্ট দাও তাহলে আমি আবার এখনো ক্লাস করতে পারবো কোনো সমস্যা নেই তাহলে আশা করি বুঝতে পারছো আচ্ছা আমি যেটুকু নিছিলাম সেটুকু ক্লাস করতে পারছি আমি সব দেখাইতে পারছি এটা দেখাইছিলাম হ্যাঁ আমি তিনটা দেখাইছি মোটামুটি ওকে তো আশা করি তোমরা মোটামুটি এইটুকু বুঝতে পারছো তো সবাই তাহলে ক্লাসটা এখন একটু শেষ করব কিনা আমাকে একটু জানাও তো যেইটুকু করাইলাম সেটুকু একটু ভালো করে আমল করার চেষ্টা করো সবাই একটু দেখবা এবং যা পড়াইছি তার একটা নোট বানাইবা সবাই নোটটা বানিয়ে আমাকে নোটটা আকাশ স্যার গ্রুপে পোস্ট করবা সবাই আমি সবার কাছ থেকে নোট চাই যা করছি আমি কালকে রাত 8টার আগে কালকে রাত 8 PM এর আগে সবার কাছে আমি নোট চাই যারা ক্লাস করছো না করছো সবাইকে একটু সবার গ্রুপে সবাই একটা মেসেজ দিয়ে দিবা যে স্যার বলছেন এই ক্লাসটা যারা করছো অর না করছো বলছে যে নোটটা 8 PM এর আগে পোস্ট দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আকাশ স্যার গ্রুপে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যেইটুকু পড়ালাম এর মতো করে অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করো তো আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকবা আর এই যে এখন নামাজটা অবশ্যই পড়বা নামাজটা পড়ে ফেলবা যারা নামাজ পড়ে নাই আর কি যদি নামাজ পড়ে আর কি শুরু করছি নামাজ পড়ে আসছি তো যারা পড়ে তারা অবশ্যই পড়বা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম সালাম অনেকে আমাকে বাহ আমার স্টুডেন্টরা দেখা যায় অনেকটা এগুলো আচ্ছা এখানে অনেকেই দেখা যায় এখনো আছে ঠিক আছে সমস্যা নাই এই জোশটা রাখো আমরা তার নেক্সট ডেতে ইনশাল্লাহ এই জোশটা কাজে লাগাবো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম